আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। সবাই ক্লাসে জয়েন করো। আচ্ছা, সবাই কেমন আছো? ওয়ালাইকুম সালাম। সবাই ক্লাসে জয়েন করো। আমরা চলে এসেছি আজ সেকেন্ড টাইম। ভর্তির প্রিয় ভাই বোনেরা, তোমরা একটু মনোযোগ দিয়ে ক্লাসটি করো, কারণ এখনকার ক্লাসগুলো শুধু ক্লাস না, ক্লাসের পাশাপাশি তোমাদেরকে আমরা একটু জি ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছি। সবাইকে মেনশন করে দাও যে ভাইয়া ক্লাসে চলে এসেছে, তোমরা সবাই চলে আসো। তো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আসলে তোমাদের মনের অবস্থা বুঝি। গতকালকে ক্লাস নেওয়ার পরে, গ্রুপে মেসেজ দেওয়ার পরে অনেকের যে এরকম ইমোশনাল মেসেজ আসতেছে, নিজের কাছেও খারাপ লাগে। তো আশা করি মানুষ যখন খুব খারাপ সিচুয়েশনে পড়ে, এখান থেকে যখন কামব্যাক করে, তখন আসলে এই কামব্যাকটা অনেক স্ট্রংলি হবে। ঠিক আছে, বাস্তবতা অনেক বুঝতে পারতেছ। জীবনে আসলে এই টাইমে, অর্থাৎ এইচএসসি লেভেলে অনেক ধরনের বাস্তবতা আমরা এখন টের পাচ্ছি। তো আমাদের ভুলগুলো আমরা শুধরে নিয়ে আমরা নতুন করে নতুনভাবে শুরু করব ইনশাআল্লাহ। আর অনেকে আছো ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়ার উদ্দেশ্যে, যে ভাইয়া কয়েকজন রিকোয়েস্ট করেছো যে ভাইয়া ন্যাশনাল ইউনিভার্সিটিতে পরীক্ষা আছে, আমাদের একটু ওই পর্যন্ত সুযোগ দেন। ঠিক আছে, তবে দেখো পড়াশোনা তো একই, সকল ইউনিভার্সিটির জন্যই কাছাকাছি। তুমি যদি ন্যাশনালে দাও তাও কোনো অসুবিধা নেই, আমরা ওর পর থেকে মেইন ক্লাসগুলো শুরু করব। তবে এই মুহূর্তে সময় নষ্ট করা যাবে না, এই মুহূর্তে সময় নষ্ট করা যাবে না। ওকে, এই মুহূর্তে সময় নষ্ট করা যাবে না। যেটা বলছি, চেষ্টা করতে হবে, সর্বোচ্চ চেষ্টা করতে হবে। ভাইয়া গাইডলাইন দেন। জি, এখনকার ক্লাসগুলো মূলত ক্লাসও হবে, কিছু কোশ্চেন সলভ হবে, গাইডলাইন হবে। আর মনে রাখবা, রেগুলার ক্লাস নিয়ে বিন্দু পরিমাণ কোনো টেনশন করবা না, কারণ স্বীকার করো আর না করো, বাজারে অনেক ধরনের অনেক কম দামের জিনিসের অনেক বিজ্ঞাপনে বিজ্ঞাপনে তারা হাইপ তুলতে পারে, বাট বাস্তবতা যদি চিন্তা করো, তোমার যত কিছু জানার দরকার, আমরা অনেক বেশি পড়াই, সেকেন্ড টাইমে এত বেশি পড়াই, তোমরাই বিরক্ত হয়ে যাবে যে ভাইয়া কিভাবে সম্ভব, এত দায়িত্ব আপনারা কিভাবে পালন করেন। ওকে, আমাদের সবসময় টার্গেট থাকে সেকেন্ড টাইম একটা স্টুডেন্টদের আসলে ফেরার কোনো রাস্তা নাই, তার সকল রাস্তা বন্ধ। কত কষ্ট করে আমাদেরকে যেই কয়টা টাকাই দেখ না কেন, অনলাইনে অনেক কম ফি, তুলনামূলক আমাদের একটু বেশি, কারণ এইটা বাস্তবতা হলো আমরা তোমাদেরকে সাপোর্ট দিব, এই জন্য আমাদের ফিটা একটু বেশি। ওকে, তো যাই হোক, তো যেটা বলছি, তোমরা আসলে তোমাদের চতুর্দিক থেকে তোমাদের যে বাজে সিচুয়েশন, যে জিনিসটা সবচেয়ে বড় প্রবলেম ফেস করি আমরা, সেটা হলো তোমরা পড়াই কিন্তু তোমরা হতাশ থাকো। তো প্রিয় ভাই বোনেরা, তোমাদেরকে বলছি, ভাইয়ের সাথে একজন বড় ভাই হিসেবে, জাস্ট মেন্টর হিসেবে মানো, হতাশাটা একটু কেটে দাও। তুমি যদি হতাশ থাকো তাহলে কিন্তু আগাইতে পারবো না। তোমাদেরকে সাময়িকভাবে আমরা একটু হতাশা দূর করে দাও, তোমরা নতুন করে চেষ্টা করো। জীবনে বহু মানুষ জীবনে অনেকবার ব্যর্থ হয়েছে, বাট লাইফের 11th আওয়ারে আইসা অনেক কিছু পেয়ে গেছে। তো তোমাদের তো 11th আওয়ার নাই, তোমাদের জীবনটা এখনো শুরুই হয় নাই। তোমার 6 মাস বা 1 বছর গ্যাপ, এটা কোনো ব্যাপারই না। লাইফে বহু মানুষ 30 বছর 35 বছর আইসা ব্যবসায় লস হইছে,
পারিবারিক ভাবে অনেক হতাশা নেমে আসছে, আরো বড় বড় বিপদে পড়েছে, বাট তোমরা কোনো বিপদেই পড়ো না। ওইভাবে যদি চিন্তা করি তোমার কোনো বিপদেই নাই। ট্রাস্ট মি, অ্যাজ এ ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন স্টুডেন্ট হিসাবে আমি একটু বলি, তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে যা করতে পারবা, তুমি যখন জাহাঙ্গীরনগর পড়ে তা করতে পারবা, তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ে তা করতে পারবা, তুমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ে তা করতে পারবা। তবে আমার একটা রিকোয়েস্ট, যেহেতু তুমি সেকেন্ড টাইমার, যেহেতু তোমার 1 বছর লস হয়েছে, তাহলে প্লিজ তোমার সাবজেক্টটা যেন ভালো হয়। ভাইয়ের এই অনুরোধটা রাখবা। এই অনুরোধ নিয়ে তুমি এমন ভাবে স্বপ্ন দেখো যে যাই কিছু হোক না কেন, মানুষ আমাকে ডিমোটিভেট করবে, মানুষ নিরুৎসাহিত করবে, মানুষ আমাকে সাপোর্ট দিবে না, তুমি তোমার মতো করে, কারণ জীবনটা তো তোমার। তুমি যদি একবেলা না খেয়ে থাকো কেউ জিজ্ঞেস করবে না, একবেলা সাপোর্ট দিবে, 2 বেলা দিবে, 3 বেলা দিবে, তারপর কাউকে পাবা না। আর অনলাইনে কম দামা বিজ্ঞাপন এগুলোর উপর একদম নির্ভর করবা না, কারণ সুফিয়ান স্যার, মহসিন স্যার, শাহিন স্যার সবাইকে যদি তুমি পানিতে ভিজায় পানি খাও, তুমি চান্স পাবা না যদি তুমি না পড়ো। আমাদের কাছ থেকে দরকার কি? গাইডলাইন। আমাদের কাছ থেকে দরকার প্রত্যেকটা বিষয় খুঁটিনাটি তোমাদেরকে পড়িয়ে দাও, আমরা সেটা করবো। আমাদের কাছ থেকে তোমার কি দরকার? মোটিভেশন। আর মোটিভেশন এমন মানুষের কাছ থেকে নিতে হবে যে ভালো জায়গা বিলং করে, যে একটা ভালো বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছে এবং দীর্ঘদিন পড়াচ্ছে সফলতার সহিত। ঠিক আছে, তো জাস্ট এটাই বললাম, তোমরা নতুন ভাবে নতুন উদ্যমে ট্রাই করো যে আমি পারবো, আমাকে পারতে হবে, এছাড়া কোনো বিকল্প নাই। সফল না হওয়া পর্যন্ত হাল ছাড়বো না ইনশাআল্লাহ। ওকে, তো সবাই আমরা একটু প্র্যাকটিস করে, দীর্ঘদিন তো আমরা পড়ি নাই। আমরা যেদিন শিডিউল ক্লাস শুরু হবে, শিডিউল ক্লাস দিন থেকে একদম নতুন ভাবে ফার্স্ট টাইমে যা পড়ছো আরো ডিটেলসে আমি তোমাদেরকে পড়িয়ে দিব, প্রত্যেকটা টপিক পড়িয়ে দিব, পড়াবো, এক্সাম নিব, তারপরে যত ধরনের কোশ্চেন্স থাকবে তোমাদের নিয়ে আলাদা গ্রুপ তৈরি করব, ওই গ্রুপে যত প্রশ্ন করবা সব প্রশ্নের উত্তর দিব। ফার্স্ট টাইমারদেরকে তুলনামূলক একটু কম দিয়েছি, তারপরে সবচেয়ে বেশি উত্তরটা আমি দিয়েছি। সেকেন্ড টাইম টোটাল মহসিন স্যার, শাহিন স্যার, সুফিয়ান স্যার প্রত্যেকে ডেডিকেটেডলি তোমাদের জন্য সার্ভিস দিবে। তোমাদের জন্য আলাদা একটা গ্রুপ থাকবে যেখানে তোমার প্রশ্নের সমাধান আমরা করে দিব। জাস্ট তোমরা আমাদের উপর আস্থা রাখো ইনশাআল্লাহ। ওকে, শুধু আর আরেকটা বিষয়, আমরা একা একা পারবো না, তোমরা চেষ্টা করতে হবে। তোমাদের চেষ্টা ছাড়া আমরা কিভাবে আগাবো বলো? আমাদের একা একা আগানো কোনোভাবেই সম্ভব না। ওকে, তো যেটা বলছিলাম, এবার আসো, তো আমরা শুরু করে দিলাম বিসমিল্লাহির রহমানির রহিম। তো যে বলছি, সেকেন্ড টাইম ভর্তি প্রস্তুতি নিলে 1 বছর গ্যাপ হলেও জীবন যুদ্ধে বহু বছর এগিয়ে যাবা। এটা কিভাবে? কারণ একজন সেকেন্ড টাইমে সমাজের সকল ধরনের বাস্তবতা সে ফেস করে। পারিবারিক, বন্ধুদের মধ্যে অনেক মানুষ তাদেরকে ছোট করে দেখে, ট্রিট করে, পাত্তা দিবে না, কেউ তোমাকে পাত্তা দিবে না। ঠিক আছে, আর্থিক ভাবে বলো, মানসিক ভাবে বলো, পারিবারিক ভাবে বলো, ফ্রেন্ড সার্কেল থেকে বলো, সোসাইটি থেকে বলো, পুরোটা তোমার প্রতিকূলে। এই প্রতিকূল পরিবেশে থেকে কিভাবে নতুন ভাবে জীবনযাপন করতে হয় সেখানে একটা সেকেন্ড টাইম স্টুডেন্ট সেটা দেখে। আর সেকেন্ড টাইম যখন তুমি প্রস্তুতি নিবা, প্রত্যেকটা সাবজেক্ট বুঝে শুনে পড়বা, এবার ডিটেলস পড়বা, দীর্ঘদিন সময় পাবা। তুমি বুঝে শুনে পড়ার কারণে এই পড়াটা তোমার জবস ক্যারিয়ারে গিয়ে কাজে লাগবে তুমি যখন জব সার্চ করবা। অর্থাৎ সেকেন্ড টাইমের যে অতিরিক্ত 1 বছর তুমি টাইম দিচ্ছ, এই টাইমটা কিন্তু তোমার ক্যারিয়ারের জন্য অনেকটা তোমার জন্য পাথে হিসেবে কাজ করবে। এটাকে পজিটিভ ভাবে চিন্তা করো, এটাকে পজিটিভ ভাবে চিন্তা করো, এটাকে ভোকাবুলারি অনেক বেশি পড়ো, ইংলিশ ফ্লুয়েন্ট হওয়ার ট্রাই করো। তোমার অনেক পড়াশোনা হয়ে গেছে, বাংলা অনেক ভালোভাবে বুঝে শুনে গল্প কবিতাগুলো লাইন বাই লাইন পড়ো, আমরা পড়াবো, আমরা গল্প কবিতা সব লাইন বাই লাইন পড়িয়ে দিব। ঠিক আছে, বাট তুমি এখন থেকে শুরু করো, ইনশাআল্লাহ ভালো কিছু হবে। শুরু করলাম। কি করেছে কি? ওকে, সবাই উত্তর দাও, সবাই উত্তর দাও। শুরু করলাম, বিসমিল্লাহির রহমানির রহিম। আহা তার মা মারা গেছেন, এখানে আহা কোন ধরনের অব্যয়? সবাই, আহা তার মা মারা গেছেন, এখানে আহা কোন ধরনের অব্যয়? সবাই শুরু করো, সবাই, কেউ বসে থাকবা না, একটু চেষ্টা করো, মনোযোগ দিয়ে চেষ্টা করো, বুঝে শুনে ট্রাই করো। ওকে প্রিয় ভাই বোনেরা, তোমাদের
হ্যাঁ জি, সবাইকে একটু মেনশন করে দাও। আর যতজন উপস্থিত হয়েছ প্রত্যেককেই বলছি, যতজন উপস্থিত হয়েছ প্রত্যেককেই বলছি, তুমি একটু মনোযোগ দিয়ে পড়াশোনা করবা, তুমি একটু মনোযোগ দিয়ে পড়াশোনা করবা, তাহলে হবে। ওকে, সবাই এটার উত্তর দাও, প্রত্যেকে উত্তর দিবে, একটু টাইম নিয়ে পড়াবো, বুঝে বুঝে পড়াবো। সবাই উত্তর দাও। ওয়ালাইকুম সালাম সবাই। সবাই এটার উত্তর দাও। আহা, তার মা মারা গেছেন, এখানে আহা কোন ধরনের অব্যয়? তার মা মারা গেছেন, এখানে আহা কোন ধরনের অব্যয়? ওকে, আহা কোন ধরনের অব্যয় সবাই? ওকে, লক্ষ্য করো, এই আহা হলো সমুচ্চয় অব্যয়, অনন্যয় অব্যয়, যোজক, অনুকার অব্যয়, তাই না? সমুচ্চয় অব্যয় কোনগুলো মনে আছে? মনে রাখবা, সমুচ্চয় অব্যয়ের অপর নাম আমরা কি জানি? সমুচ্চয় অব্যয়ের অপর নাম হলো যোজক। সমুচ্চয় অব্যয়ের অপর নাম কি বলো? যোজক। যে অব্যয়গুলো মনে আছে, যে অব্যয়গুলো বাক্যের মধ্যে সংযোগ, বিয়োজক এবং সংকোচন ঘটায়, সেই ওকে, সংযোগ, যে অব্যয়গুলো বা একাধিক বাক্যের মধ্যে সংযোগ বিয়োজক ঘটায়, সেগুলোকে আমরা বলবো কি? যোজক। এবং ও, আর, তবে, তারপর, তথাপি, কিন্তু, অথচ, ঠিক আছে। আর যে অব্যয়গুলো বাক্যের অন্য পদের সাথে কোন রকম সম্পর্ক ছাড়া মনের আবেগ, উচ্ছ্বাস এগুলো প্রকাশ করে। সবাই, সবার উদ্দেশ্যে বলছি, সবাই হাজিরা দাও, লাইক, রিঅ্যাক্ট দাও, শেয়ার করে দাও এবং ফ্রেন্ডসদেরকে একটু মেনশন করে দাও। সবাই, সবাই একটু ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও যেন আমাদের ক্লাসটা দেখতে পারে সবাই, এবং লাইক, রিঅ্যাক্ট দিয়ে দিবা যেন বোঝা যায় কয়জন ক্লাসটি করেছো। প্রত্যেকে হাজিরা দাও। ওকে, তাহলে এবার আসো, তাহলে আমরা কি বলছি? এখানের উত্তরটা হলো অনন্যই অব্যয়। বলো আজকের উত্তরটা কি? বলো অনন্যই অব্যয়। কেন? আমরা বলেছিলাম অন্যয় মানে কি? বলো, মনে আছে? অন্যয় মানে সম্পর্ক। বলো, অন্যয় মানে সম্পর্ক, কিন্তু অনন্যয়, অনন্যয় মানে সম্পর্ক নেই। অন্যয় মানে সম্পর্ক, অনন্যয় মানে সম্পর্ক নেই। অনন্যয় মানে সম্পর্ক নেই, অর্থাৎ যে অব্যয়গুলো বাক্যের অন্য পদের সাথে সম্পর্ক না রেখে স্বাধীনভাবে অর্থ দিতে পারে তাকে বলে অনন্যই অব্যয়। এই অনন্যই অব্যয়ের অপর নাম হলো আবেগ। এই অনন্যই অব্যয়ের অপর নাম কি বলো? আবেগ। সবাই লিখো, এই অনন্যই অব্যয়ের অপর নাম কি বলো? আবেগ। ওকে, তাহলে আবেগ হলো যে সকল অব্যয় বাক্যে মানে মনের আবেগ বা উচ্ছ্বাস প্রকাশ করে, মনের আনন্দ, উচ্ছ্বাস ও আবেগ প্রকাশের জন্য ব্যবহার করি আমরা। মনের আনন্দ প্রকাশ করার জন্য, উচ্ছ্বাস প্রকাশ করার জন্য এবং আবেগ প্রকাশ করার জন্য আমরা যেগুলো ব্যবহার পাই সেগুলোকে বলে অনন্যই অব্যয় অথবা আবেগ। ওকে, তাহলে আহা, এই যে আহা, এটা দ্বারা তার মা মারা গেছে, তো এটা একটা দুঃখের সাইন, ঠিক না? তুমি একটা খারাপ কাজ করছো, আমি বললাম ছি ছি। তুমি একটা খারাপ কাজ করছো, আমি বললাম ছি ছি। এই ছি ছি এটা একটা অনন্যই অব্যয়, এটা একটা আবেগ। মানে যে অব্যয়গুলো বাক্যের অন্য পদের সাথে সম্পর্ক না রেখে স্বাধীনভাবে ব্যবহার হতে পারে তাকে আমরা কি বলবো? অনন্যই অব্যয়। ওকে, আমরা যদি এরকম বলি যে লক্ষ্য করো, ইস, এই অনন্যই অব্যয়গুলোর ক্ষেত্রে অবশ্যই নোট অফ এক্সক্লেমেশন দিতে হবে। ওকে, বিস্ময়সূচক চিহ্ন দিতে হবে। ইস, তুমি কি বলতে পারি? তুমি ভীষণ পাজি, তাই না? অথবা দুষ্ট, তুমি ভীষণ দুষ্ট। তাহলে লক্ষ্য করে এই ইস, এটা একটা কি? অনন্যই অব্যয় অথবা আবেগ প্রকাশ করে। ওকে, তোমরা দুই বান্ধবী একসাথে হেঁটে যাচ্ছ, এখন একজন হঠাৎ করে বলল উহ, দ্যাট মিনস পায়ে বড্ড লেগেছে। তাহলে লক্ষ্য করো, পায়ে বড্ড লেগেছে। তাহলে লক্ষ্য করো, এই হলো কি বলো? আবেগ অথবা অনন্যই অব্যয়, তাই না? আমরা কিছু কিছু অব্যয় ব্যবহার করি যা বাক্যের অন্য পদের সাথে সম্পর্ক না রেখে স্বাধীনভাবে অর্থ দিতে পারে। যেমন আমরা বলতে পারি এর সাথে আছে ওগো। ওগো, আজ তোরা যাসনি ঘরের বাইরে। এই ওগো, ওকে,
ওগো আজ তোরা যাসনি ঘরের বাইরে, এই ওগো হলো আলাদাভাবে কাউকে দৃষ্টি আকর্ষণ করার জন্য আমরা বসাই না। দেখো এটা বাক্যের অন্য পদের সাথে এটার সাথে কানেকশন নাই, তাহলে যে অব্যয়গুলো বাক্যের অন্য পদের সাথে কোনো সম্পর্ক নাই তাকে আমরা বলবো অনন্যই অব্যয়। আর নতুন ব্যাকরণ অনুসারে নরমালি এটার নাম হলো আবেগ। সবার ক্লিয়ার? সবার ক্লিয়ার? মোহাম্মদ নিশান, থ্যাংক ইউ ভাই। ওকে মিশান, অনেক কিছু লিখছো, অনেক উপমা দিয়েছ, কোনো সমস্যা নেই, জাস্ট চেষ্টা করতে হবে। ওকে সবাই চেষ্টা করলে আশা করি ভালো কিছু হবে। তাহলে আহাটা হলো অনন্যই অব্যয়। ক্লিয়ার সবার কাছে? ক্লিয়ার? ওকে আমরা দ্বিতীয় ইয়েতে যাই। এবার আসো, লিখবা নিচের কোনটি শুদ্ধ বানান। সবাই সবাই একটু উত্তর দাও, নিচের কোনটি শুদ্ধ বানান? নিচের কোনটি শুদ্ধ বানান? সবাই দেখি উত্তর দাও, নিচের কোনটি শুদ্ধ বানান? নিচের কোনটি শুদ্ধ বানান? নিচের কোনটি শুদ্ধ বানান? কেটা লেখছে এটা? আহা নারী কি সুন্দর অভিনয় করে রে। এই নারী নিয়ে থাকলে আর চান্স হবে না। এখন যদি নারী নিয়ে মজা করো পরে আর নারী দেখা পাবা না তুমি। হ্যাঁ পরে কাজের বুয়ার সাথে সংসার করতে হবে, কারণ তুমি যখন চাকরি পাবা না, টাকা ইনকাম করবে না। আজকে খুব ভাবসাব, ঠিক আছে? বাস্তবতা এত কঠিন হবে, দেখবা সবাই শুধু তোমাকে তুচ্ছ তাচ্ছিল্য করে মানে দূর দূর করে দিবে। তখন দেখবা জীবন অনেক কঠিন, দেখবা তখন কাজের বুয়ার সাথে সংসার করা ছাড়া কোনো উপায় থাকবে না। ওকে তো সবাই একটু মনোযোগ দিয়ে পড়াশোনা করো, এটা তোমার নিজের জন্য, ভালো খাওয়ার জন্য, ভালো থাকার জন্য, ভালো মানুষের সাথে, ভালো মানুষকে বিয়ে করার যদি তোমার উদ্দেশ্য হয় তাও বলবো তুমি একটু পড়াশোনা করো। ওকে এখন বলতেছে একটা সঠিক নেই, কেডা এটা? ওকে দারিদ্রতা, এটা ভুল, কারণ মূল শব্দ কি বলতো? মূল শব্দ হলো দরিদ্র, তাহলে দরিদ্র সঠিক। হ্যাঁ এটা সঠিক, অথবা দরিদ্রতা, দরিদ্রতা এটা সঠিক। ওকে অথবা এটার আরেকটা সঠিক বানান আছে দারিদ্র, দারিদ্র, দারিদ্র। ওকে দারিদ্র কয়টা সঠিক? তিনটা। আচ্ছা দারিদ্রটা আমরা আর একটু সুন্দরভাবে লিখি, নিচে লিখি। ওকে ওকে তাহলে এটা কয়টা শব্দ সঠিক বলো? তিনটা। আরেকটা আছে দারিদ্র, যখন জবা জফলা দিয়ে দারিদ্র। ওকে এই তিন ভাবে সঠিক, এর বাইরে দরিদ্র কখনো বানান হবো ঠিক হবে না। ওকে সব ভুল হবে। একজন বলছে একটা সঠিক না। আর মনে রাখবা তাহলে উৎকৃষ্টতা হইতে পারে কার্পণ্যতা, এটাও ভুল। দৈন্যতা এটাও ভুল। কার্পণ্যতা এটার মূল শব্দ হলো কৃপণ। ওকে কৃপণ, অথবা এটার সাথে তা যুক্ত করা যায় কৃপণতা, কৃপণতা, অথবা কার্পণ্য, অথবা কি কার্পণ্য। কৃপণ, কৃপণতা অথবা কি বলো? কার্পণ্য। এইটা তিন ভাবে সঠিক, তাহলে তিন ভাবের এক ভাবেও নাই এখানে, একটু পরে বোঝাচ্ছি। এটার মূল শব্দ হলো দিন, এটা হইতে পারে দীনতা অথবা হইতে পারে দৈন্য। ওকে এইটা তিন ফরম্যাটে ঠিক আছে, তাহলে এক ফরম্যাটও নাই। তা দিন, দীনতা, দৈন্য, এই তিনটার বাইরে দীনতা কোনোভাবেই হবে না, বানান সঠিক হবে না। তাহলে উৎকৃষ্টতা, ওয়াও, আজকের সঠিক উত্তর হলো উৎকৃষ্টতা। মনে রাখবা উৎকর্ষ একটা শব্দ আছে সঠিক, উৎকর্ষ এটা সঠিক। হ্যাঁ মনে রাখবা উৎকর্ষতা যদি আসে এটা বারবার আসবে, 100 বার আসবে। ওকে উৎকর্ষতা যদি হয় এটা ভুল, কিন্তু উৎকৃষ্ট, উৎকৃষ্ট এটা সঠিক। এবং যদি হয় এটা হলো অ্যাডজেক্টিভ। হ্যাঁ এটা হলো নাউন, নাউনের শেষে তা দেয়া যায় না, একটু পরে বলবো। তাহলে এটা সঠিক, এটা ভুল। উৎকৃষ্টতা এটা আবার সঠিক। যদি তোমরা এই কয়টা বানানের মধ্যে এই কয়টা বানান যদি মুখস্থ করো, আমার মনে হয় এখান থেকে একটা বানান কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ে তুমি কমন পাবা। এই 4-5টা বানান যদি দেখো, আমি কথা দিলাম কোনো না কোনো একটা বানান তুমি বিশ্ববিদ্যালয়ে কমন পাবা। ওকে তাহলে বোঝার ট্রাই করো, বোঝার ট্রাই করো। আমরা একটা রুলস পড়াইছি, সবাই একটু লিখবা, সেটা হলো বিশেষণ।
বিশেষণ প্লাস তা ইকুয়াল টু হয় বিশেষ্য। বিশেষণের সঙ্গে তা দিলে কি হয়? বিশেষ্য হয়। আমরা আরেকটা বিশেষণকে বিশেষ্য বানানোর আরেকটা নিয়ম আছে। বিশেষণ প্লাস যদি জ হয় অথবা জফলা হয়, বিশেষণ প্লাস জ বা জফলা দিলেও কি হবে? বিশেষ্য হবে। তাহলে বলো তো বিশেষণকে বিশেষ্য বানানোর কয়টা পলিসি আছে আমাদের কাছে, আমরা পড়াবো। একটা হলো এইটা, একটা এটা। তাহলে বিশেষণ প্লাস তা ইকুয়াল টু বিশেষ্য, আর বিশেষণ প্লাস জ বা জফলা ইকুয়াল টু বিশেষ্য। তাহলে বিশেষণকে বিশেষ্য বানানোর উপায় কয়টা বলো? দুইটা। বিশেষণকে বিশেষ্য বানানোর উপায় দুইটা। বিশেষণের সঙ্গে যখন তুমি তা দিবা তখন আর সেটা বিশেষ্য হবে। হয় তা দিয়া বিশেষ্য বানাবা, নতুবা জ বা জফলা দিবা। এর বাইরে একই শব্দে বিশেষণের সঙ্গে তা এবং জ বা জফলা থাকতে পারবে না। মাইন্ড ইট। একই শব্দে বিশেষণকে বিশেষ্য বানাইতে হলে তা এবং জ বা জফলা অ্যাড করতে পারবে না। হয় তা অ্যাড করবা, নতুবা জ বা জফলা অ্যাড করবা। ক্লিয়ার? বিশেষণকে বিশেষ্য বানাইতে হইলে হয় তা অ্যাড করব, নতুবা জ বা জফলা। সেকেন্ড টাইম, একটু টাইম নিচ্ছি ভাইয়া, আমি কিন্তু 1 সেকেন্ডে পড়াই দিতে পারতাম। তোমাদের জন্য এক কথা 10 বার বলতেছি। তুমি সেকেন্ড টাইম, আর তোমাকে ভালো রেজাল্ট করার মাধ্যমে আমি ক্রেডিট নিব। সেকেন্ড টাইমাররা চিনে কে ভালো শিক্ষক, কে খারাপ শিক্ষক। অনেকে উল্টাপাল্টা বিজ্ঞাপন দিয়ে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছবি দিয়েই তোমাদের ভর্তি করায় নাই। কি একটা ফাইজলামি। ঠিক আছে, বিভিন্ন সেকেন্ড টাইম তোমাকে আমি ভর্তি করায় দিব। কত বড়, মানে একটা সিরিয়াস মানুষ এই ধরনের কথা বলতে পারেন। একজন যদি এক্সপেরিয়েন্স, বাস্তবতা যে বুঝে, তোমাকে ভর্তি করায় দেওয়ার কোনো ক্ষমতা আমার নাই, কোনো কোচিং এর নাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষকের নাই। তোমাকে আমরা প্রপার গাইড দিব, তুমি নিজে পড়বা। দৈনিক যদি বলো আমি কনফার্ম চান্স পাইতে চাই, দৈনিক 8 ঘন্টার কম পড়বা না। যখন পরীক্ষা আসবে ওই সময় 10-15 ঘন্টা করে পড়বা। বাট এখন মিনিমাম 8 ঘন্টা পড়বা, এবং প্রতিদিন ভোরবেলা একটু উঠবা। ভোরবেলা উঠলে মেন্টাল প্রেশারটা একটু কম থাকে, পরিবেশের সাথে নিজের সাথে খাপ খাওয়ানো যায়, পড়াশোনা মনে থাকে। ওকে, এবার আসো। তাহলে বিশেষণের সঙ্গে হয় তা দিব, নতুবা জ বা জফলা দিব। এই দুইটা একসাথে হবে না। এই দুইটা একসাথে হবে না দেখে অঘটন ঘটছে। লক্ষ্য করো, দারিদ্রতা, আর এখানে আরেকটা লেখো, বিশেষণের সঙ্গে জ বা জফলা দিলে লক্ষ্য করো আদিস্বর বৃদ্ধি পাবে। আদিস্বর বৃদ্ধি পাবে। আদিস্বর কি পাবে? বৃদ্ধি পাবে। তাহলে বিশেষণের সঙ্গে যখন আমরা জ বা জফলা দিব, আদিস্বর বৃদ্ধি পাবে। আদিস্বর কি পাবে? বৃদ্ধি পাবে। মনে রাখবা, আদিস্বর বৃদ্ধির আমরা নিয়মগুলো আগেও পড়িয়েছি। এখন যেহেতু তোমাদের কি সেকেন্ড টাইম, তোমরা সবকিছু কি করবা বলো? বুঝে বুঝে পড়বা। কোনো জায়গায় কি করা যাবে না? ভুল করা যাবে না। কোনো জায়গায় কি করা যাবে না? ভুল করা যাবে না। তাহলে আদিস্বর বৃদ্ধির সিস্টেম হলো, যদি শব্দের শুরুতে অ থাকে সেটাতে আমরা আ বানায়া দিব। শব্দের শুরুতে যদি হ্রস্বইকার অথবা দীর্ঘইকার থাকে সেটাকে আমরা কি বানাবো? লক্ষ্য করো, দিন যোগতা, সেটাকে আমরা ঐকার বানায় দিব। ওই যদি রস্যু অথবা দীর্ঘ থাকে, বা রস্যুকার বা দীর্ঘকার থাকে, সেটাকে আমরা ও বানিয়ে দিব। ওকে, দেখা যায়? ইয়েস। যদি অর থাকে, সরি, যদি কি থাকে, রি থাকে, যদি কি থাকে বলো? রি থাকে, সেটাকে আমরা আর বানাবো। কি বানাবো? আর বানাবো। এটা হলো আদিস্বর বৃদ্ধির নিয়ম। তাহলে বৃদ্ধির নিয়ম লিখবা, অ থাকলে আ লিখবো, হ্রস্বইকার দীর্ঘইকারের জায়গায় ঐকার লিখবো, হ্রস্বকার দীর্ঘকারের জায়গায় ঔকার লিখবো, রি এর জায়গায় আর লিখবো। এটা হলো বৃদ্ধির নিয়ম। সবাই একটু মনোযোগ দাও। তাইলে আমরা বললাম বিশেষণের সঙ্গে তা দিলে বিশেষ্য হবে, বিশেষণের সঙ্গে জ বা জফলা দিলে বিশেষ্য হবে। সেক্ষেত্রে আদিস্বর বৃদ্ধি পাবে। আদিস্বরে যদি অ থাকে আ লিখবো, হ্রস্ব দীর্ঘইকার থাকলে হ্রস্বইকার ঐকার লিখবো, হ্রস্বকার দীর্ঘকার বা হ্রস্ব দীর্ঘ থাকলে ও লিখবো, রি থাকলে আর লিখবো। ক্লিয়ার? এবার আসো, তাইলে বলতো এই উৎকর্ষ নিজেই নাউন, মানে বিশেষ্য। বলো, উৎকর্ষ নিজেই বিশেষ্য। তাহলে বলতো বিশেষ্যের সঙ্গে তো তা বসবে না। বিশেষ্যের সঙ্গে কি তা বসবে? নো। কিন্তু উৎকৃষ্ট আবার কি বলো? অ্যাডজেক্টিভ। উৎকৃষ্ট কি? অ্যাডজেক্টিভ। নিয়ম বুঝার ট্রাই করো।
উৎকর্ষ নাউন, এই জন্য এর সাথে আর তা বসানো যাবে না। উৎকৃষ্ট অ্যাডজেক্টিভ, এই জন্য অ্যাডজেক্টিভের সাথে কি দিছি বলো, তা দিছি, তা দিয়ে এটার আবার কি বানাইছি, নাউন বানাইছি, মানে বিশেষ্য বানাইছি। বুঝার ট্রাই করো। ওকে, এবার কাম টু দ্য পয়েন্ট। সবাই একটু মনোযোগ দাও তো। দরিদ্র, মূল শব্দটা কি ছিল, দরিদ্র। তাহলে দরিদ্র হলো একটা অ্যাডজেক্টিভ। কিভাবে বুঝবা, দরিদ্র ছেলে, দরিদ্র মেয়ে, দরিদ্র পুরুষ, এই টাইপের বলা যায়। নাউন কোন শব্দ কখন অ্যাডজেক্টিভ বুঝবা, যখন এটা অন্যকে মডিফাই করতে পারে, অন্য কারোর সাথে আগে বসে। এন্ড সবার সাথে তো বসবি না। যেমন এখন আমি যদি বলি তাজা, এই তাজা কি নাউন না অ্যাডজেক্টিভ? এটা নাউন, কারণ তাজা শাক, তাজা মাছ, তাজা গরু, তাজা গরু, তাজা গোস্ত বলা যাবে। গরু তো সবসময় তাজাই হয়। তো যাই হোক, তাহলে দরিদ্র হলো একটা অ্যাডজেক্টিভ। বলো দরিদ্র কি অ্যাডজেক্টিভ? অ্যাডজেক্টিভকে নাউন বানাইতে হলে আমরা কি দিব, তা দিব। তাহলে কি হলো, কিচ্ছু চেঞ্জ হবে না, ডিরেক্ট আসবে দরিদ্রতা, দরিদ্রতা। তাহলে দরিদ্রতা কি হয়ে গেল, নাউন হয়ে গেল, মানে বিশেষ্য হয়ে গেল। তাহলে এটার সঙ্গে যদি জ বা জফলা দেই তাহলে কি হইব, তাইলেও নাউন বানানো যাবে, দরিদ্র যোগ জ। তাহলে কি হইলো, আদি, জ যোগ করলে বা জফলা যোগ করলে আদি স্বর বৃদ্ধি পাবে। আদি স্বরে কি আছে, আদি প্রথম বর্ণে কি আছে, দ, অ আছে। এই অ এর জায়গায় আমরা কি লিখবো, আ। তাহলে দারিদ্র, এরকম না, দারিদ্র। এখন এর সাথে জ দিবা, বলে এটার সাথে কি জ দিলে উচ্চারণ হয়? এরকম দুনিয়াতে কোন শব্দ আছে, দারিদ্র, এরকম দুনিয়াতে কোন শব্দ আছে জ দিয়ে? না। তাহলে জ না দিয়ে এখানে আমরা জফলা দিব। তাহলে এই জফলাটা, জ পরিবর্তে জফলা দিয়ে দাও। জ আর জফলা সেম বর্ণ। বলো জ আর জফলা। কেউ নোট করলে পোস্ট করিও প্লিজ, তোর কপালে খবর আছে। মানে একটা স্টুডেন্ট আরেকজনকে নোট করিয়ে, তাহলে তোমার নাম বিষয় এরকম হবে, কেউ চান্স পাইলে আবার পোস্ট করবে, তুমি দেখবা। ঠিক আছে? দেখো ভাইয়া, এগুলো কতদিন পড়াইছি, এখন আবার নতুন করে বুঝে বুঝে প্রত্যেকটা পয়েন্টে পড়াই, কারণ এগুলোই পরীক্ষা আসে। পরীক্ষার সময় আউলে যায় তোমাদের। সেকেন্ড টাইম আছে, আমি পড়াবো, এমন ভাবে বাংলা ব্যাকরণ পড়াবো সারা জীবন তুমি মনে রাখবে। এবং তুমি এই বাংলা ব্যাকরণ যদি চাও, তোমার ক্যারিয়ার বাংলা ব্যাকরণ পড়ে মানুষকে টাকা ইনকাম করবা, তাও পারবা। এমন ভাবে পড়াবো, এমন ভাবে নোট করে দিবি ইনশাল্লাহ। ওকে, তাহলে বলো তো, দরিদ্র যোগ দারিদ্র। তাহলে এবার বুঝছো, দরিদ্র, দরিদ্রতা, দারিদ্র, এই একটা সঠিক, দুইটা সঠিক, তিনটা সঠিক। এই তিনটা বানানের পর দুনিয়াতে আর কোনো বানান নাই দরিদ্রতার। কয়টা বানান বলো তো? এই তিনটার পর আর কোনো বানান নাই। এবার আসো, তাহলে উৎকৃষ্ট তো ক্লিয়ার। উৎকর্ষ হলো নাউন, উৎকর্ষতা হবে না, কারণ নাউনের সঙ্গে তা ব্যবহার হয় না। উৎকৃষ্ট হলো অ্যাডজেক্টিভ, বিশেষণ, এর সাথে তা দিয়ে কি বানাইলাম বলো, নাউন বানাইলাম। কি বানাইলাম, এটা ক্লিয়ার। এবার আসো, এই দিন হলো অ্যাডজেক্টিভ। বলো দিন কি, অ্যাডজেক্টিভ। তাহলে দিনের সাথে তা দিয়ে কি বানাইলাম, নাউন বানাইলাম। এখন দিন এর সঙ্গে যখন আমরা এরকম বলবো, বোঝার ট্রাই করো। আমরা যদি বলি দিন যোগ জ, তাহলে কি হইলো, জ যুক্ত হইছে জ, তাহলে আদিস্বর বৃদ্ধি পাবে। আদিস্বরে কি আছে, দীর্ঘ ইকার আছে। বলো দীর্ঘ ই থাকলে কি হয়, ঐকার হয়। তাহলে দীর্ঘের জায়গায় ঐকার হবে, দৈন। এখানে কি হবে, দই। বোঝার ট্রাই করো। তাহলে দয়ের সাথে দীর্ঘ ইকার ছিল, ঐকার হয়ে যাবে দই। এরপরে ন ছিল, এখানে জ ছিল, জটা এখানে বসবে না, তাহলে কি দিবা, জফলা। এবার বুঝাইতে পারছি? এখন তুমি যদি বলো দৈন্যতা, দৈন্যতা, 100% ভুল, কারণ একবার তো এটারে জফলা দিয়ে নাউন বানাইছো, আবার তা দিবা কেন? এক শব্দে দুইটা রুলস খাটবে না। বলো এক শব্দে দুইটা রুলস খাটবে না, যে কোনো একটা। ওকে, বুঝাইতে পারছি? তাহলে বুঝার ট্রাই করো, কেন দৈন্যতা ভুল। ক্লিয়ার সবাই বলো। ভাইয়া ব্যাকরণটা বেসিক থেকে পড়েন। ভাই রে, উল্টা পাল্টা এই হুটহাট করে কথা বলো কেন? এগুলো তো আমরা এখন সাজেশন ক্লাস, একটু বুঝাই ট্রাই করি। ব্যাকরণ আমি যে এরকম পড়াই ইন ডিটেলস, বাংলাদেশে আর কোথাও খুঁজে পাবা না। এত পরিশ্রম, এত বেসিক আর পাবা না। সব টপিকের বেসিক। অনেকে একটা দুইটা তিনটা টপিক ভালো পড়াবে, ভাইয়া সবগুলো টপিক বেসিক থেকে পড়াবো ইনশাল্লাহ। এবার আসো, তাহলে এবার বুঝো তো দিন, তাহলে দিন এর সাথে তা দিয়ে দিনতা হয়েছে, কিন্তু এর সাথে জফলা দিলে দৈন্য হয়। তাহলে দিন, দিনতা, দৈন্য। ক্লিয়ার না? ওকে, ওকে, এবার আসো, তারপরে কার্পণ্যতা। সবাই একটু দেখো তো, কার্পণ্যতা সবাই লক্ষ্য করো। কার্পণ্যতা দেখো, সবাই একটু দেখো কার্পণ্যতা। তাহলে বুঝা ট্রাই করো, কৃপণ,
এটা হলো অ্যাডজেক্টিভ। বলো কৃপণ কি অ্যাডজেক্টিভ? কৃপণ যোক্তা, তাহলে কি হলো কৃপণতা। তাহলে কৃপণ যোগ জ, তাহলে কি হলো রিকার আছে। বলো রিকার থাকলে কি হয়? আর হয়। তাহলে কৃপণের জায়গায় আর হয়ে যাবে কার, কার প, কার প মূর্ধন্য, এরপরে জ দিলা, জটা জফলা দিলা, কার্পণ্য। এই রিকারের জায়গায় বলো, এই রিকারের জায়গায়, এই রি এর জায়গায় আমরা এখানে উচ্চারণ একটা আর দিয়ে দিছি, রিকারের জায়গায় আমরা একটা আর দিয়েছি। তাহলে কৃপণ, কৃপণতা, কার্পণ্য, কৃপণ, কৃপণতা, কার্পণ্য। এই বুঝাইতে পারছি সবাইকে? ওকে, সবাই একটু মনোযোগ দাও, আমি তোমাদেরকে একটু বুঝাই, বোঝা ট্রাই করো। আমি যদি বলি প্রচুর, প্রচুর একটা অ্যাডজেক্টিভ, এটারে নাউন বানাও। প্রচুর যোক্তা কি হইলো? তাহলে এই প্রচুরের আরেকটা সঠিক শব্দ হলো প্রচুরতা। ওকে, এই প্রচুর এর সঙ্গে জ দিলাম, জ দিলে আদিস্বর বৃদ্ধি পায়। আদিস্বরে কি আছে? প্র, প্র মানে এখানে অ আছে, অটারে কি বানাই দিবা? আ, প্রাচুর। এখন এই র আর জ, র আর যত একসাথে উচ্চারণ হয় না, তাহলে র মানে রেপ, একই কথা। তাহলে রটারে রেপ বানায় জয়ের সাথে দিয়ে দাও, প্রাচুর্য। তাহলে এই শব্দটা কয় ভাবে সঠিক হয় বলো? 3 ভাবে সঠিক হয়। প্রচুর এটা অ্যাডজেক্টিভ, এর সাথে তা দিয়ে নাউন বানাইলাম, জ দিয়ে আবার নাউন বানাইলাম। তাহলে প্রচুর, প্রচুরতা, প্রাচুর্য, প্রচুর, প্রচুরতা, প্রাচুর্য। বলো কনসেপ্টটা কি ক্লিয়ার সবার? বুঝছো? এখন আমি যদি বলি অনুরূপ ভাবে এরকম বিচিত্র, বিচিত্র ফল, বিচিত্র গাছ, এটা অ্যাডজেক্টিভ। তাহলে এটার সাথে তা দিলাম, তাহলে কি হলো? বিচিত্র যোগ জ, তা, তাহলে কি হলো? বিচিত্রতা, বিচিত্রতা। ক্লিয়ার? কিন্তু এখন এটার সাথে আমরা কি দিলাম? জ দিলাম, তাহলে কি হলো? বিচিত্র যোগ জ। এখানে রস্বইকার আছে, আদিস্বরে যদি জ যুক্ত করে নাউন বানায় আদিস্বরেরটা বৃদ্ধি পাবে। তাহলে কি হবে? বই, বৈচিত্র, এরকম না? জটা জফলায়ন বানায় দাও, বৈচিত্র্য। তাহলে বলো তো এই বানানটা কয় ভাবে সঠিক? কয় ভাবে সঠিক বুঝছো এবার? কয় ভাবে সঠিক? 3 ভাবে। কয় ভাবে সঠিক? 3 ভাবে। বিচিত্র, বিচিত্রতা, বৈচিত্র্য, বিচিত্র, বিচিত্রতা, বৈচিত্র্য, প্রচুর, প্রচুরতা, প্রাচুর্য। ঠিক আছে? বুঝছো? বুঝছো? ওকে, আমরা যদি বলি এরকম, বলো তো সুন্দর একটা অ্যাডজেক্টিভ, সুন্দর, এটারে নাউন বানাও, তাহলে কি হয়? এর সাথে তা দিয়ে দাও। সুন্দরতা ব্যবহার খুব কম হয়, বাট সঠিক শব্দ। এটারে নাউন বানাও, তাহলে কি হয়? সুন্দরতা ব্যবহার হয় না, বাট সঠিক, সুন্দরতা। বাট সুন্দর, এটারে জ দিয়ে নাউন বানাও, সুন্দর যোগ জ। তাহলে এখানে রস্যুকার আছে। বলো রস্যু অথবা দীর্ঘ থাকলে আদিস্বরে কি হয়? ঔ হয়। তাহলে এখানে রস্যুকার আছে, রস্যুকারের জায়গায় আমরা কি লিখবো? ঔকার, সৌ, সুন্দর। এরপরে র আর জ, র আর জয় মিললে কি হয়? মনে রাখবা, জয় রেপ হয়ে যাবে, এছাড়া উচ্চারণ হয় না। তাহলে কি হলো? সৌন্দর্য, ওয়াও, সৌন্দর্য। এই সবাই পারা যাবে? পারা যাবে? এটা পারা যাবে? ওকে, নেক্সট, নেক্সট। এবার আসো, সবাই উত্তর দাও। তুমি কি আবার বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবে? এই বাক্যে কি একটি কি? সবাই উত্তর দাও। সবাই একটু অন্যদেরকে মেনশন করে দাও, আমাদের ক্লাসে যেন সবাই আসে। আর হাজিরা দাও না কে কে? হাজিরা দাও না কে কে? ইনশাল্লাহ তোমাদের নিয়ে আগামী 6-7 মাস শুধু ক্লাসই হবে, চলতেই থাকবে ইনশাল্লাহ। আমাদের কাছে তোমরা বেটার কিছু পাবা, আমরা দায়িত্ব অবহেলা করব না ইনশাল্লাহ। আমরা আমাদের যোগ্যতা অনুসারে পরিশ্রম করব, ডেডিকেশন, কোনো কিছুই তোমাদের কমতি থাকবে না। ওকে, সবাই সবাই দেখি ট্রাই করো। সবাই, তুমি কি আবার বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবে? এখানে কি কোন ধরনের অব্যয়? সবাই ট্রাই করো। ওকে, তাহলে এই কয় রস্বীকার কি, যদি কয় রস্বীকার কি থাকে, সারা জীবন আমরা পড়ছি না, মনে আছে? লিখে দিছি, কয় রস্বীকার কি থাকলে অলয়াজ উত্তর কি? অব্যয়। অব্যয় সব সময়, সব সময় যে স্টাইলে থাকুক রস্বীকার, সব সময়
এটার উত্তর কি অব্যয়। কিন্তু কয় দীর্ঘ ইকার কি থাকলে এটার উত্তর হইতে পারে সর্বনাম, আবার এটার উত্তর হতে পারে বিশেষণ, মাঝে মধ্যে ক্রিয়া বিশেষণও হতে পারে। বিশেষণ বুঝার ট্রাই করো। যদি কয় রস্যিকার হয় অব্যয়, আর কয় দীর্ঘ ইকার কি সর্বনাম অথবা বিশেষণ। তার আগে আরেকটা জিনিস জানতে হবে, কখন তুমি কয় রস্যিকার দিবা। মনে রাখবা, প্রশ্নের উত্তর যদি হ্যাঁ অথবা না হয়, না দিয়ে দেয়া যায়, তাইলে হবে কয় রস্যিকার। আর প্রশ্নের উত্তর যদি মুখ খুলে দিতে হয়, মুখ খুলে দিতে হয়, প্রশ্নের উত্তর যদি মুখ খুলে দিতে হয়, তাইলে সেখানে বসাবা কয় দীর্ঘ ইকার। অনেকগুলো তথ্য দিচ্ছি। তাহলে কয় রস্যিকার সারা জীবন অব্যয়। বলো, কয় রস্যিকার সারা জীবন কি অব্যয়। বলো, কয় রস্যিকার সারা জীবন কি হবে অব্যয় হবে। কয় রস্যিকার সারা জীবন অব্যয়, এটা নিয়ে কোনো ডাউট করার কিছু নাই। কিন্তু কয় দীর্ঘ ইকার, এখন কয় রস্যিকার কখন হবে মনে রাখবা। তোমাকে যদি বলি তুমি কি আমার সাথে দেখা করবে, তুমি বললা ইয়েস, নো, হ্যাঁ, না, মানে হ্যাঁ না দিয়ে উত্তর দেওয়া যায়। দ্যাট মিনস এই কি হলো অব্যয়। এখন আমি যদি বলি তোমার নাম কি, তুমি কি বলবা, বলা যাবে না। অর্থাৎ তোমার নাম কি যখন বলি তখন মুখ খুলে উত্তর দিতে হবে, তখন সেটা হবে দীর্ঘ ইকার। সমস্যা এখানেই শেষ হয় নাই। কিন্তু মাঝে মধ্যে পরীক্ষায় কয় রস্যিকার দিয়ে এটা বলে এটা কি, আবার মাঝে মধ্যে বলে কয় দীর্ঘ ইকার, এটা কি। প্রবলেম হলো এটা, এমনিতে তো কয় রস্যিকার আজীবন কি অব্যয়, কিন্তু কয় দীর্ঘ ইকার মাঝে মধ্যে সর্বনাম হয়, আবার মাঝে মধ্যে বিশেষণ হয়। সর্বনাম হয় অথবা মাঝে মধ্যে বিশেষণ হয়। সর্বনাম, নামের পরিবর্তে যা বসে তাকে সর্বনাম বলে। একটু কনসেপ্টটা বোঝার ট্রাই করো। ইংরেজিতে তোমরা বুঝো ভার্ব। বলো, ভার্বের আগে কে বসে, সাবজেক্ট। বলো, ভার্বের আগে কে বসে, সাবজেক্ট। তো সাবজেক্ট হয় কে, বলো নাউন। অথবা সাবজেক্ট হতে পারে কে, বলো সাবজেক্ট হতে পারে কি, বলো প্রোনাউন। তাহলে সাবজেক্ট হতে পারে নাউন, সাবজেক্ট হতে পারে প্রোনাউন। বুঝার ট্রাই করো। তাহলে ভার্বের সাবজেক্ট কে হয়, নাউন হয়। নাউনের পরিবর্তে কি বসে, প্রোনাউন বসে। তা মনে রাখবা, সিম্পল একটা বিষয়। অনুরূপ ভাবে কিটা যখন কোনো ভার্বের আগে বসে তখন সেটা নাউন বা কি প্রোনাউন হয়। তো যেহেতু এটা নাউন বলবো না, এটাকে সাবজেক্ট, ভার্বের আগে কে বসে, নাউন বা প্রোনাউন, সেক্ষেত্রে প্রোনাউন মানে সর্বনাম। বোঝার ট্রাই করো সহজভাবে। কয় দীর্ঘ ইকার কি যখন ভার্বের আগে বসবে, ক্রিয়ার আগে বসবে, সেটাকে আমরা কি বলবো, সর্বনাম। কারণ ভার্বের আগে বসে সাবজেক্ট, আর সাবজেক্ট হতে পারে নাউন অথবা প্রোনাউন। প্রোনাউন মানে সর্বনাম। ক্লিয়ার? এবার আসো, যদি কয় দীর্ঘ ইকার কি কোন ভার্বের আগে না বসে কোন বিশেষ্য বা বিশেষণের আগে বসে, তখন এই কয় দীর্ঘ ইকার কি কিসের কি হবে, নিজেই একটা বিশেষণ হবে। নিজে একটা কি হবে বলো, বিশেষণ হবে। বোঝার ট্রাই করো। তাহলে কয় রস্যিকার কি আজীবন্ত কি অব্যয়, এটা তো অব্যয়, এটা নিয়ে তো আর কোনো ঝামেলা নাই। কিন্তু কয় দীর্ঘ ইকার কি প্লাস ক্রিয়া, আমরা যেটাকে ভার্ব বলছি, ইকুয়াল টু সর্বনাম। মনে রাখবা, শর্টকাটে বললাম, মূল কথা হলো এত কঠিন ভাবে পড়ার কিছু নাই। লক্ষ্য করো, কয় দীর্ঘ ইকার কি, এটা যখন ভার্বের আগে বসে, ক্রিয়ার আগে বসবে, তখন এটা কার কাজ করবে বলো, সর্বনামের কাজ করবে। কার কাজ? কিন্তু কয় দীর্ঘ ইকার কি যখন কোন বিশেষ্য অথবা বিশেষণের আগে বসবে, বিশেষ্য বা বিশেষণের আগে বসবে, তখন এটা নিজে হবে বিশেষণ। ক্লিয়ার? সিম্পল একটা বিষয়। কয় রস্যিকার কি, এটা তো 100% কি দিয়ে দিলা, অব্যয়। কয় দীর্ঘ কি, এটা ভার্বের আগে বসছে, তাহলে ভার্বের আগে বসে সাবজেক্ট, আর সাবজেক্ট হতে পারে নাউন, নাউনের পরিবর্তে কি বসে, প্রোনাউন, তাহলে এটা প্রোনাউন মানে সর্বনাম। ক্লিয়ার? কয় দীর্ঘ কি যদি কোনো বিশেষ্য বা বিশেষণের আগে বসে, তখন সেই কয় দীর্ঘ নিজেও কার কাজ করবে বলো, বিশেষণের কাজ করবে। নিজেও কার কাজ করবে, বিশেষণের কাজ করবে। ক্লিয়ার? লিখবা, লেখো, তুমি সন্ধ্যায় কি খেয়েছ। তুমি সন্ধ্যায় কি খেয়েছ,
তোমরা বলো প্রিয় ভাই বোনরা, আজকে যদি না বুঝো জীবনে আর বুঝবা না। টাইম পেয়েছে একটু আস্তে আস্তে পড়াই। তুমি সন্ধ্যায় কি খেয়েছ? এটা হলো ভার। বলো এটা কি? ভার। বাংলায় বলে ক্রিয়া। তাহলে বলো এটা কি হিসেবে বসছে এখানে? সবাই বলো। তুমি তাহলে এটা কি হবে? বলো এখানে কি হবে এটা? তাহলে এই কি হলো এখানে? সর্বনাম। বলো এটা কি হিসেবে বসছে? সর্বনাম। একদম সহজ। তুমি সকালে কি খেয়েছো? ক্লিয়ার? বুঝছো? এই বলো ক্লিয়ার এই পর্যন্ত? বুঝছো? ওকে, এবার আসো আমরা যদি বলি এরকম, যদি বলি একটা মেয়েকে দেখার পর বললাম মেয়েটি কি সুন্দর, মেয়েটি কি সুন্দর, মেয়েটি কি সুন্দর, বোঝার ট্রাই করো। তো এখানে মেয়েটি কি সুন্দর, এখানে বলো তো এই কি সুন্দর তো হলো একটা কি অ্যাডজেক্টিভ, মানে বিশেষণ। তাহলে এই কি এখানে কি হিসেবে বসছে তোমরা বলো তো, তোমরা বলো। সবাই বলো এবার কি কি হিসেবে বসছে? সবাই উত্তর দাও। সবাই ট্রাই করবে আস্তে আস্তে। সেকেন্ড টাইম সময় আছে ভাইয়া, তোমাদেরকে বোঝাবো। তোমরা ইচ এন্ড এভরি ওয়ান, যারা ভর্তি হয়েছ বা যারা ভর্তি হও নাই, যারা ভর্তি হবা সবাই এটুক বলতে বাধ্য হবা যে এখানে ভাইয়া কোনো ফাঁকি ঝুঁকি দিবে না। আজকে তো জাস্ট ট্রাই করতেছি প্রত্যেকটা জায়গা থেকে। ওকে, তাহলে এবার হলো এই কি হলো বলো? বিশেষণ। বলো এই কি হলো? কি হবে? বিশেষণ। ওকে, বুঝাইতে পারছি? বুঝছ? এখন আমি যদি বলি কি নিস্পৃহ, কি নিস্পৃহ, এটা তো অ্যাডজেক্টিভ। তাহলে এখানে কি, এটা কি হবে? এটা হবে বিশেষণ। বলো এটা কি? বিশেষণ। আমি যদি বলি কি পড়ছো, যদি বলি কি পড়ছো, এই কি কি হবে? এটা হবে সর্বনাম। এটা হবে সর্বনাম। ওকে, এখন আমি যদি এরকম প্রশ্নটা একটু ঘুরিয়ে ফিরিয়ে, আমি যদি প্রশ্নটা একটু চেঞ্জ করে দেই, যদি বলি কি বই পড়ছো, এবার বলো তো, এবার প্রশ্ন করো তো এখানে এই কিটা কি হবে? তোমরা বলো তো কিটা কি হবে? বুঝাইতে পারছি? এই সবাই চিল্লায় বলো, চিল্লায় বলো। ক্লিয়ার? মাথায় ঢুকছে? বলো এই স্টাইলে যদি পড়াই, বুঝে বুঝে যদি আস্তে আস্তে পড়াই, পড়া কি পারা সম্ভব না প্রিয় ভাই বোনেরা? তো তোমাদেরকে বলছি, তোমরা যারা ভর্তি হও নাই, বিশ্বাস করো ভুল সিদ্ধান্ত নিও না। মানে অনেকেই দুই চারটা টপিক একটু মজা ফান করে পড়িয়ে দিবেন, কিন্তু শেষ পর্যন্ত আর খুঁজে পাবা না। প্রত্যেকটা টপিক এভাবে বুঝে শুনে পড়তে হবে, বুঝে শুনে পড়তে হবে। আর বুঝা শোনার জন্য আমাদের বিকল্প নাই। এখন অনেকে আমাদেরকে অনেকভাবে বলবে, আমরা আমাদের বদনাম করার মতো কোনো মার্কেটে লোক পাবা না, ঠিক আছে, বাট তোমাকে প্রলোভন দেখাবে, শর্টকাটে তোমাকে পার করে দিবে, আমি এই দিয়ে দিব সেই দিয়ে দিব। বাট আমরা তো পরীক্ষিত, আমরা তো দীর্ঘদিন সার্ভিস দিচ্ছি, তাই না? তাহলে কি বই পড়ছো, এখানে কি হবে? কি বলো? বইয়ের আগে, বিশেষের আগে। তাহলে এখানে বিশেষণের কাজ করেছে। কার কাজ করেছে? বিশেষণের কাজ করেছে। তাহলে লক্ষ্য করো, আমরা যদি এইভাবে পড়াই তোমাদের উপকার হবে, বিশ্বাস করো। তোমরা আমাদের সাথে থাকো। আর দুই একজন অনেক অনুরোধ করো, যদি তোমার একান্তই টাকা পয়সা নিয়ে বেশি প্রবলেম হয়, আমি মহসিন স্যারকে আজকে বলবো, আজকে আমার কাছে অনেকগুলো অনুরোধ এসেছে যে ভাইয়া আমরা আপনাদের কাছেই ভর্তি হতে চাচ্ছি, কিন্তু আপনারা যদি আমাদের সুযোগ না দেন তাহলে কম টাকায় তো অন্য জায়গায় ভর্তি হবো। আমার মেসেজগুলো দেখে আমার কাছে খারাপ লাগছে। তবে প্রিয় ভাই, প্রিয় বোন, তোমার যদি একান্তই প্রবলেম থাকে, সত্যিকার অর্থে প্রবলেম, মানে তোমার যদি টাকা দেওয়ার ক্যাপাবিলিটি থাকে বাট প্রবলেম রাইট নাও, তুমি কিস্তিতে দিয়ে দাও, শুরু করো, সেটা ১,৫০০ ২,০০০ যাই হোক, হোয়াট এভার ইট ইজ। বাট তোমার যদি একান্তই প্রবলেম থাকে, সেক্ষেত্রে তুমি মহসিন ভাইকে নক দিও, ঠিক আছে, মহসিন ভাই এটা সলভ করে দিবে। কিন্তু আমি বলছি তুমি তোমার লাইফটা নষ্ট করো না। আমরা আমাদের চেয়ে, বিশ্বাস করো, মানে জোর গলায় বলি, অন্যরা তো যারা সার্ভিস দিয়ে অনেকে কত কয়দিন পরে আর পড়াবে না, অনেকে এখন
জাস্ট এটাই বললাম, আমাদের সাথে আমাদের যত স্টুডেন্ট ভর্তি হয়েছে এটা তো কারো হয় না। তোমরা ভর্তি হচ্ছ 900+, আগামীকাল সকাল হলে অথবা আজকে রাতে 1000 হয়ে যাবে। তো এগুলো কিন্তু চারটিখানি কথা না, এখন আমরা ক্লাস শুরু করি নাই, কিছু শুরু করি নাই, তো প্রায় 1000 স্টুডেন্ট। তো তোমরা তোমাদের ফ্রেন্ডসদেরকে বলবা ভাইয়াদের কথা, ঠিক আছে? ভাইয়ারা তোমাকে জোর করে চান্স পাইয়ে দিবে না, ভাইয়া তোমাকে প্রপার গাইড দিবে, ভালো পড়াইবে, তোমাকে বোঝাবে কেন চান্স পাইতে হবে। ভাইয়াদের সাথে থাকো ইনশাল্লাহ। যারা ভর্তি হও নাই দ্রুত ভর্তি হও, তোমার যদি প্রবলেম হয় তুমি ইনস্টলমেন্টে দুইবারে দিয়ে দাও, ঠিক আছে? আর যাদের একান্তই বেশি প্রবলেম মানে তাহলে তারা মহসিন ভাইয়ের সাথে আলাপ করো, এটা সলিউশন হয়ে যাবে। ওকে, এবার আসো, নবনবতিতম একটি কি শব্দ? সবাই, নবনবতিতম একটি কি শব্দ? সবাই উত্তর দাও। নবনবতিতম সবাই। আমরা জানি সংখ্যাবাচক শব্দ, মনে রাখবা তোমরা হলে জিএসটি সহ সব বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিবে। এই সকল বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিতে হলে সব প্রশ্ন কমন পাবা, ভাইয়ের ক্লাসগুলো করবা, ঠিক আছে? তাহলে সংখ্যাবাচক শব্দ আমরা জানি এটা 4 প্রকার। সংখ্যাবাচক শব্দ কত প্রকার? 4 প্রকার। এই নবনবতিতম একটি কি বাচক সংখ্যা? অঙ্ক বা সংখ্যাবাচক, গণনা বা পরিমাণবাচক, ক্রমবাচক, ক্রমবাচকের অপর নাম গণনা বা পরিমাণবাচক, গণনাবাচক বা পরিমাণ, এগুলোর অল্টারনেটিভ নাম আছে পরিমাণ। ওকে, আর ক্রমবাচকের অপর নাম হলো ক্রম বা পূরণবাচক, ক্রম বা পূরণ। ওকে, তারিখবাচক। তাইলে এটা দ্বারা তো কোনো তারিখ বুঝায় না, তাহলে এটা তো তারিখ হবে না। তারিখ মানে পহেলা, দোসরা, তেসরা, চৌঠা, 5ই 6 এইভাবে। হ্যাঁ, তাহলে এটা দ্বারা ডিরেক্ট তো কোনো অঙ্ক না। অঙ্কবাচক কিভাবে হয় জানো? 1, 2, 3, নতুন ব্যাকরণ অনুসারে একটু ভিন্নতা আছে, আমরা সেটা বলে দিব। 4, 5, কিন্তু নতুন ব্যাকরণ থেকেই প্রশ্নটা আসে নাই, এটা পুরাতন ব্যাকরণ থেকে আসছে। কিভাবে? কারণ নতুন ব্যাকরণে এই 4টা অপশনই নাই, এটা হলো পুরাতন ব্যাকরণের অপশন, ঠিক আছে? আর পুরাতন ব্যাকরণ যখন 1, 2, 3 এভাবে লিখবো তখন সেটা হবে অঙ্ক বা সংখ্যাবাচক। যখন 1, 2, 3 এভাবে বানান করে লিখবো তখন হবে গণনাবাচক বা পরিমাণবাচক। ওকে, যখন সেটাকে আমরা বলবো প্রথম, দ্বিতীয়, এইভাবে দ্বিতীয়, তৃতীয়। ওকে, শর্টকাটে লেখা যায় প্রথম, দ্বিতীয়, তৃতীয়। যখন আমরা এটাকে এইভাবে সিকোয়েন্স অনুযায়ী, সিরিয়াল ক্রম অনুযায়ী প্রকাশ করব তখন এটার নাম হলো ক্রমবাচক, ঠিক আছে? আর আমি তোমাদেরকে যখন পড়াবো আমি শেখাবো, তাইলে বুঝাই ট্রাই করো। 1 এটা হলো তারিখ, অঙ্কবাচক। হ্যাঁ, 1 এটা হলো কি বাচক বলো? এটা হলো গণনাবাচক। প্রথম এটা হলো ক্রমবাচক, আর পহেলা এটা হলো তারিখবাচক, পহেলা। ঠিক এই 1-এর জায়গায় আমরা যদি লিখি 40, এটা হবে 40। 40-এর কি বাচক বলো? গণনাবাচক হলো 40, আর এটার ক্রমবাচক হবে কি? 44। কি হবে বলো? 44। 44 রিংশ অনুসার আছে 44। 40-এর ক্রমবাচক হলো 44। বলো, 40-এর ক্রমবাচক হলো কি? 44। 40-এর ক্রমবাচক হবে কি? 44। অনুরূপ ভাবে যখন এই সংখ্যাটা হবে 99, এই 99 হবে কি বলো? 99 হবে হলো অঙ্কবাচক, এর গণনা হলো 99, এটা হলো গণনাবাচক। আর এই 99-এর ক্রমবাচক হলো নবনবতিতম। নব মানে 90, নবতিতম মানে 90, আরেকটা নব মানে 99। তাহলে নবতিতম হলো 90-এর সংখ্যা, নবতিতম মানে এটা হলো 90। 90-এর ক্রমবাচক সিরিয়াল হলো ক্রম হলো নবতিতম। এটার আগে যদি তুমি 1 অ্যাড করো 1নবতিতম 91, যদি 1 অ্যাড করো 1নবতিতম তাহলে 89, অষ্টনবতিতম 98, নবনবতিতম 99। তাহলে এটা হলো ক্রম প্রকাশ করছে। কি প্রকাশ করছে? ক্রম প্রকাশ করেছে। আশা করি এই বিষয়ে যদি এইভাবে আমরা বুঝে বুঝে পড়ি কোনো অসুবিধা হবে না, ইনশাআল্লাহ কোনো অসুবিধা হবে না। আসসালামু আলাইকুম। কোনো অসুবিধা হবে না, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। স্যাররা কেমন আছেন? জিজ্ঞেস করুন তো। এই সবাই কি সেকেন্ড টাইমার? আচ্ছা, তোমাদের
কি অবস্থা এটা জানার জন্য আসছি। আর হচ্ছে আমরাও মাঝে মধ্যে সুফিয়ান স্যারের ক্লাস করি। আর তোমাদের সবার উদ্দেশ্যে বলছি, তোমরা যারা সেকেন্ড টাইমার আছো, এখানে কি সবাই আমাদের ভর্তিগত স্টুডেন্ট নাকি হচ্ছে ভর্তি হও নাই এরকম কেউ আছো? সমস্যা নাই, ফিল ফ্রি, ইউ ক্যান শেয়ার ইউর ফিলিংস উইথ আস, কোনো সমস্যা নাই, জাস্ট বলো, আমরা তোমাদের কথা শুনবো। ঠিক আছে, একটু আমাদেরকে বলো যে সবাই কি আমাদের পেইড বেসের নাকি হচ্ছে এখনো ভর্তি হও নাই, বা হচ্ছে অন্য কোথাও ভর্তি হইতেও পারো আছে, কারণ এখন তো অনলাইনে অনেক প্রমোশন, শুধু বিজ্ঞাপন আর বিজ্ঞাপন। চান্স পাওয়া দিব। হ্যাঁ, অনেকে বলে যে শুধু চান্স না, টপ করে দিবে। হ্যাঁ। তো যাই হোক, তোমরা সবাই হচ্ছে সেকেন্ড টাইমার, অনেকেই কমেন্ট করছো। তো তোমাদের উদ্দেশ্যে বলছি যে তোমরা যারা আমাদের এখানে ভর্তি হও নাই, আমাদের ক্লাসগুলো করো, এতে তোমরা নিজেরাই বুঝতে পারবে যে আসলে তোমাদের অবস্থান কতটুকু। বিশেষ করে আমরা যেটা চাই সেটা হলো যে মানে অনলাইন তো একটা উন্মুক্ত জায়গা, আবার বলি একবারে ওপেন সোর্স। তুমি হচ্ছে অনলাইনে প্রতিদিন সন্ধ্যায় মানে যখন তোমার মোবাইলটা হাতে নিবা, যখন ফেসবুকে ঢুকবা, দেখবা যে তোমার যেহেতু আসলে তুমি অ্যাডমিশন দিচ্ছ, ম্যাক্সিমাম প্ল্যাটফর্ম ক্লাস নিচ্ছে। সো একটা অনুরোধ থাকবে তোমাদের প্রতি, সেটা হলো যে তুমি এখন অনেক বয়স্ক হয়েছো, বিবেক বুদ্ধি সব কিছু আছে তোমার। তোমরা হচ্ছে যে এই ক্ষেত্রে দুইটা জিনিস দেখবা, এক হচ্ছে কোয়ালিটি টিচার, আর একটা হচ্ছে কোয়ালিটি সার্ভিস। দেখো, মনে রাখবা, শুধু ভালো টিচার হলেই হয় না, টিচারের সাথে দরকার গাইডলাইন, টিচারের সাথে দরকার সার্ভিস। তোমরা যারা সেকেন্ড টাইমার, এটা খুব লং জার্নি। মনে রাখবা, তোমরা এখন যে অবস্থানে আছো, বিশেষ করে তোমাদের যারা মেয়েরা আছো, মনে রাখবে এটা স্বামী বিদেশের মতো। আমরা বলি না স্বামী বিদেশ, তোমরা দেখবে যে আরে সময় যাচ্ছে, বছর যাচ্ছে, মোর বেড়া হ্যাঁ না নেই, বিষয়টা বুঝছো। এই বিষয়টা এমনই, ব্যাপারটা হচ্ছে যে তুমি যদি চিন্তা করো যে 2 মাস পরে পরীক্ষা, 1 মাস পরে একটা কোনো রকম সার্ভিস নিলে হবে, দেখো কোয়ালিটি টিচারের পাশাপাশি কোয়ালিটি সার্ভিস এনশিওর করতে হবে, এটা আমরা খুব ভালোভাবে বুঝি। সো অনেক বলো ভাইয়া স্বামী বিদেশ বলছেন, তাহলে ছেলেদের ক্ষেত্রে কী হবে? ঠিক আছে, ধরো তুমি বিয়ে শাদী করছো, কোনোভাবে তোমার বউ পড়তে গেছে বাইরে, ঠিক আছে, বলছে যে ডিগ্রি করে এরপরে আইসা আবার তোমাকে একসাথে থাকবে, তো ধরে নাও স্বামী বিদেশ বউ বিদেশ, এরকম অবস্থা। কারণ অনেক সময় তোমাদের পাড়ি দিতে হবে সেকেন্ড টাইম প্রস্তুতির ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে চিন্তা ভাবনা করে, যেখানেই তুমি সার্ভিস নাও, সব কিছু চিন্তা ভাবনা করে তোমরা হচ্ছে প্রস্তুতি নিবে, তোমরা সিদ্ধান্ত নিবে। কোয়ালিটি, টিচার্স কোয়ালিটি শুধু না, টিচারের গাইডলাইন কেমন। আমি তো মাঝে মধ্যে এই বড় ভাইয়ের কাছে, আমাদের আমাদের অফিসের বড় ভাই, ঠিক আছে, যদিও ভাইয়া বড় ভাই, কিন্তু সব সব দিক দিয়ে দৈর্ঘ্যে প্রস্তে, তারপরে হচ্ছে আমার ভাই টাকা পয়সাও চার অনেক বলে, স্যারের নিজের অনেকগুলো বাড়ি আছে ঢাকায়, তো সবকিছু মিলিয়ে হচ্ছে স্যার সব দিক দিয়ে আমাদের বড় ভাই, ঠিক আছে। তো আমরা যখন মানে তোমাদের নিয়ে চিন্তা করতে বসি, যখন তোমাদের নিয়ে ভাবতে বসি, তখন আমরা হচ্ছে এই বিষয়গুলো বলি যে আসলে একটা স্টুডেন্টের দায়িত্ব নিলাম। এই যে অনেকে বলে যে ভাইয়া 3,500 টাকা অনেক টাকা, অনেক টাকা, কিন্তু ভাই তুমি ভাগ করে দেখো, 10 মাস 3,500কে 10 মাস দিলে 350 টাকা, 350 টাকা। এবার আসো, সাবজেক্ট কয়টা তোমাদের? সাবজেক্ট 6-7টা। ওরে ভাই, কোনো সাবজেক্ট শেষ হবে না, সাবজেক্ট শেষ হলে মানে এক সাবজেক্টে কোর্স ফি আসে 24 টাকা, ঠিক আছে, এরকম হয় আর কি। সো তোমরা অবশ্যই এই জায়গায় কনফার্মেশন রাখবা যে আসলে তোমাদের সার্ভিসটা এবং কোয়ালিটিটা, টিচার কোয়ালিটি, ভালো টিচারই না, ভালো একজন গাইডলাইনের দরকার। আমাদেরও ওই যে গাইডলাইনার হিসেবে বড় ভাই আছে, আমার বড় ভাই শাহিন স্যার আছে। সো সব কিছু মিলে আমি আমার জায়গা থেকে কনফিডেন্টলি বলতে পারি যে তোমাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি স্বপ্ন পূরণে, যেহেতু আমরা অনেক বছরের, সবার কিন্তু এক যুগ পার হয়েছে, সো এক যুগের একটা অভিজ্ঞতা আমাদের আছে, তোমাদেরকে সর্বোচ্চটুকু দিয়ে আমরা ইনশাল্লাহ ভালো করে করব, ঠিক আছে ভাইয়া। অনেক ফাইন্যান্সিয়ালি প্রবলেম, আচ্ছা ফাইন্যান্সিয়াল প্রবলেম হলে আচ্ছা এটা একটা সমাধান আজকে একটু দিয়েন তো ভাই, বড় ভাই, ঠিক আছে। এবার আমি শাহিন স্যারের কাছে চলে যাবো। আচ্ছা, আমি স্যার ক্লাস নিচ্ছে, গুরুত্বপূর্ণ, আমি ক্লাস করছিলাম, ভালোই লাগছিল আর কি। তো মূলত সৌজন্য সাক্ষাৎ করতে আসা এবং স্যারকে দেখতে আসা আর কি, আর এবং তোমাদের দেখতে আসা। তো বিষয় হচ্ছে কি যে দেখো, আমি 3টা কথা বলে যাই। একটা হলো যে এই যে দেখে অনেকেই কোন বিশ্ববিদ্যালয়ে টপ করছে, কোন বিশ্ববিদ্যালয়ে সপ্তম হয়েছে, নবম হয়েছে। আমাদের হচ্ছে এই যে 15 বছর বা 13 বছর 12 বছর ধরে আমরা পড়াচ্ছি, এ পর্যন্ত কতগুলো ফার্স্ট হয়েছে আমাদের সেটা মনেও নাই। কতগুলো ফার্স্ট হয়েছে বা কতগুলো সেকেন্ড হয়েছে, কতগুলো থার্ড হয়েছে, এটা আমাদের মনেও নেই। আমি যখন আমরা অনলাইনে পড়াতাম, আমাদের ইচ এন্ড এভরি ইয়ার ফার্স্ট, সেকেন্ড, থার্ড, আমরা তখন শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় কাউন্ট করতাম, আদার্স ইউনিভার্সিটি কাউন্ট করতাম না, কাউন্ট করতাম না। তো জাস্ট এগুলো দেখলে তোমরা যখন
বিভিন্ন ভাবে কথা বলে, এগুলো দেখলে নিজের কাছে লজ্জা লাগে, আসলে হ্যাঁ, আনইজি ফিল হয়। ওগুলো যারা জুনিয়র আছে অথবা যারা মোটামুটি নতুন শুরু করছে, তো যখন তুমি নতুন কোনো কাজ করবা বা নতুন কোনো পথে নামবা, তখন যদি তোমার সামান্য একটু কিছু আসে, তুমি ওতে দেখা যাচ্ছে যে মনে হচ্ছে আমি বিশাল কিছু হয়ে গেছি, বিশাল কিছু পেয়ে গেছি। কিন্তু ওইগুলো আমাদের কাছে কিছু মনে হয় না। কেন? এ যাবৎকালে দেখা যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় গুনে রেখেছি, মিনিমাম 60টার মতো ফার্স্ট হয়েছে এই সময়ে, মিনিমাম 60টা স্যার যে জি, ফার্স্ট জি। হয়েছে। আমি আমা- আপনি আমরা হ্যাঁ, একসাথে আমাদের পড়ি। কাছে পড়ে মিনিমাম 60টা, মানে আমি বা সুফিয়ান স্যার বা মহসিন পড়েছে 60টা, শুধু ফার্স্টের কথা ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু মনে আছে। তো সেই জন্য কোথাও এই যে আবেগে পড়ে যে দেখা যাচ্ছে যে আমাদের এখান থেকে এবার এততম হয়েছে, অততম হয়েছে। আর এই তমর বিষয়টা তোমরা জানো, যেটা তম দেখাচ্ছে এমনও আছে ওটা কোনো না কোনো ভাবে শাহিন ভাই ক্লাস করছে, যেটা তম দেখাচ্ছে ওটা কোনো না কোনো মহসিন স্যারের ক্লাস করছে। অ্যাকচুয়ালি তম দেখে আপাতত লাভ নেই। তোমরা দেখবা, কয়েকটা জিনিস খেয়াল করবা যে অভিজ্ঞ সম্পন্ন টিচার আছে কিনা, দ্বিতীয় কথা ভালো পড়ায় কিনা, ভালো পড়াচ্ছে কিনা, ইনফরমেশন। ভালো পড়াচ্ছে কিনা, এবং তুমি পড়া বোঝো কিনা, এবং তোমার মনোপুত হচ্ছে কিনা, এবং তুমি সকল প্রশ্ন করে প্রশ্নের উত্তর পাও কিনা। ঠিক আছে। আর একটা বিষয় হচ্ছে যে এখানে তোমাদের আর একটা ইয়া বলে রাখি, তোমরা অনেকেই আছো যে এখানে আবেগে পড়ে কোথায় ভর্তি হও, আবেগে না, প্রয়োজন পড়ে একটু দেরিতে ভর্তি হও, 3-4 দিন, 1 সপ্তাহ ভর্তি, মানে যদি কোথাও হও আর কি, যারা কনফিউশনে আছো তাদের জন্য। আর যাদের কনফিউশন নাই, যাদের আত্মবিশ্বাস আছে যে এখানেই সেরা, ভর্তি হয়ে যাও। আর যারা এখনো কনফিউজড আছো যে কোথায় হবা, বা যারা অন্য প্ল্যাটফর্মে এখনো ক্লাস করো বা বিভিন্ন জায়গায় আছো, তোমরা প্রয়োজন পড়ে একটু সময় নাও। অনেকে আছে অনেকে আছে যে প্রথম তোমাদের দেখানোর জন্য 2-3টা ক্লাস ভালো নেবে স্যার, এমন বিশেষ করে অনলাইনে স্যার কিন্তু এটা হয় যে তোমাদের দেখানোর জন্য কয়েকটা টপিকই ভালো পারে। অনলাইনে এরকম হ্যাঁ, টিচার আছে স্যার, আজকে মানে 5 বছর ধরে দেখি নির্দিষ্ট 1টা 2টা টপিকে পড়ায় ফ্রি ক্লাসে, আর কোনো পড়ায় না, এটা দিয়ে পড়ায়া বিজ্ঞাপন দিয়ে স্টুডেন্ট নিবে, বাকি টপিকের খানা নাই। হ্যাঁ। তো আমি এই বিষয়ে একটু সতর্ক করে দিচ্ছি, আমি এই জন্য এসেছি স্যার, এই জন্য এই জন্য স্যার আমি আসছি আর কি। আমি বলে দিচ্ছি যে যারা ফ্রি ক্লাস করছো, যেমন এই যে তুমি মহসিন স্যার, সুফিয়ান স্যার বা শাহিন স্যারের যে ক্লাস করবা, এই তথ্যগুলো এখন তো আমরা নিচ্ছি, আরো বাড়ে আমাদের তথ্য, কখনো কমে না, বাড়ে। তোমরা দেখেছো যে একটা 4-5 ঘন্টা যদি একটা টপিক যদি বলো যে ভাই 6 ঘন্টা পড়ান, আমার পক্ষে 6 ঘন্টা একটা টপিক পড়ানো সম্ভব। তো কাজেই এখানে কোনো গ্যাপ নেই। এখানে এমন না যে এখানে ডিসপ্লে করতেছি অনেক সুন্দর করে একটা টপিক পড়াচ্ছি, লাস্টে গিয়ে চিপসের প্যাকেটের মতো দেখবা চিপস খুলছো, প্যাকেট খুলছো, দেখবা 4-5টা চিপস বেরোছে, বাতাস বেড়ে চলে গেছে। তো বিষয় হচ্ছে এমন যেন না হয়। তো তোমরা যারা ফ্রি ক্লাসগুলো করছো, দয়া করে তোমাদের কাছে ছোট ভাই বোন হিসেবে আমার বিশেষ অনুরোধ, বিশেষ করে আমার পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ, কারো 2-3টা 5-6টা এরকম ফ্রি ক্লাস দেখে ভর্তি না হয়ে প্রকৃতপক্ষে সেই টিচারের বেসিক আছে কিনা বা সেই টিচারের গোড় একদম পুরা উৎপত্তি সম্পর্কে জেনে তারপরে ভর্তি হয়ে, অনলাইনে আবেগে পড়ে বা ফ্রি ক্লাস 2-3টা দেখে ভর্তি হলে চিপসের প্যাকেটের মতো ঠকবা। আর একটা বিষয় সেটা হলো যে, আর তোমাদের রেজাল্টের কথা বললাম, রেজাল্ট কিন্তু আমাদের প্রচুর পরিমাণে, আমাদের এই পর্যন্ত আমরা অনেক রেজাল্ট করেছি। কেউ যদি রেজাল্ট দিয়ে যদি তোমাকে কেউ যদি কাবু করতে যায়, তোমরা দেখো যে রেজাল্ট নিয়ে কিন্তু অনেক পারাপারি হয়, মারামারি হয়। আমরা ওই পারাপারি মারামারিতে যাব না বলেই, স্বচ্ছ থাকবো বলেই আমরা এই বিষয়ে সার্ভিস দিয়ে যাই, কিন্তু রেজাল্ট নিয়ে কোনো সময় আমরা পারাপারি বা মারামারি আমরা করি না। ঠিক আছে। হ্যাঁ, কখনো কিন্তু পারাপারি মারামারি করি না, কারণ আমরা জানি একটা স্টুডেন্ট যেমন আমাদের এখানে ভর্তি। একটা বিষয় বলি, আজকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট দিছে, নাট্যকলায় ফার্স্ট হয়েছে আমাদের স্টুডেন্ট। দেখবা আমি প্রমাণ দেখাই, এই আমাদের স্টুডেন্ট, তোমাদের তীর্থ, দেখবা 24 সেপ্টেম্বর 2024 তার সাথে আমাদের একটা ভিডিও আছে, সে আমাদের অফিসে আসছিল, আমরা একটা ভিডিও করছিলাম, ওই ছেলে আজকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নাট্যকলায় ফার্স্ট হয়েছে। জানো না, প্রচার করি না, প্রচার করার মানে এত ফিল। আমার কথা হলো যে ভাই চান্স পাইছে, আমরা সার্ভিস দিছি বলে এটা আমাদের অনুপ্রেরণা যে আমরা পরবর্তীতে আরো সার্ভিস দিব। সো নাট এই যে আজকে ফার্স্ট হয়েছে, কোনো মাতামাতি করি নাই জগন্নাথ ইউনিভার্সিটিতে। মহসিন স্যার, আসলে এই বিষয়টা বলতেও লজ্জা লাগতেছে যে এই বিষয়টা বলছি কেন, কারণ তোমরা অনেকে বোঝো না। তো ওই যে বলছি তো যে যারা নতুন তারা রেজাল্ট নিয়ে একটু, একটা রেজাল্ট পেলেই দেখবা যে অনেকে আছে যে একটা রেজাল্ট পেলেই বলে আমি রেজাল্ট পাইছি, কেন সে নতুন। এখন যারা নতুন আছে তারা রেজাল্ট নিয়ে একটা রেজাল্ট পেলেও মাতামাতি করবে, এই বিষয়গুলো খুব সুন্দর করে খেয়াল করতে হবে। আর একটা বিষয় তোমাদের আমি একদম জোর দিয়ে বলছি, সবাই কান পেতে শোনো, মনোযোগ সহকারে শোনো। এডুকেশন একটা প্ল্যাটফর্ম, এক পরিবার, এখানে কোনো বিচ্ছিন্নতা নাই, এখানে 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 কোনো বিচ্ছিন্নতা নেই। এডুকেশন কিন্তু একটা প্ল্যাটফর্ম, মনে রাখবা। ঠিক আছে। তো তোমরা যারা ইয়া করছো যে মনে রাখবা যে এডুকেশন একটা প্ল্যাটফর্ম,
একটা প্ল্যাটফর্ম, আমরা সবাই এক ছাতার নিচে। এখানে আমরা যাই করি, আমরা বলছি এখানে আমরা যাই করি এডুকেশন, আমরা সবাই এডুকেশন পরিবারের সদস্য। কিন্তু তুমি এমন কোনো জায়গায় ক্লাস করতে যাবা না যেটা হচ্ছে জোড়াতালি, যেমন এখানে প্যান্ট বের হয়েছে না, যে বিভিন্ন জায়গায় জোড়াতালি দেয়, লাল কালার, নীল কালার, কালো কালার, এরকম যদি জোড়াতালি কোনো প্রতিষ্ঠানে যাও, আমি বলতে চাচ্ছি অমুক 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 প্ল্যাটফর্মের একজন টিচার, অমুক প্ল্যাটফর্মের একজন টিচার, ওই প্ল্যাটফর্মের বাংলা টিচার, এগুলো হ্যাঁ জানো না, প্রচার করি না, এই কথাটা চেয়েছি, প্রচার তো করে দিলেন। তো হ্যাঁ, তো দেখো একটা বিষয় হচ্ছে দেখো যে এখন এরকম কোন প্রতিষ্ঠানে, যেমন এডুকেশনে আমরা এডুকেশনের সবাই এডুকেশন, আমরা এডুকেশন, আমি এডুকেশন, আমি মহসিন স্যার এডুকেশন, কিন্তু তুমি এমন কোন জায়গায় তোমাকে দেখাচ্ছে অনেকেই অমুক অমুক স্যার আছে, তমুক স্যার আছে, ঠিক আছে? তো সুফিয়ান স্যার, তো বিষয় হচ্ছে যে এই বিষয়গুলো সবসময় একটু মাথায় রাখতে হবে যে জোড়াতালি যেন না হয়। জোড়াতালি কোনো প্রতিষ্ঠানে যাওয়া যাবে না। মহসিন স্যার, জোড়াতালি কোনো প্রতিষ্ঠানে যাওয়া যাবে না, কেননা কারণটা হচ্ছে পরবর্তীতে টিচারদের গুলোকে খুঁজে পাবা না। হ্যাঁ, এটা সতর্ক করে দিলাম। এক কথায় প্রকাশ করি, যদি মানে এটা আমাদের গর্বের বিষয়, এটা আমাদের অহংকারের বিষয় বলতে পারি। ফার্স্ট হইছে কিন্তু প্রচার করি না, বুঝছো? তোমাদের কি বললাম না। ঠিক আছে, শুধু এটাই বলি, এই যে সায়েন্সের সামনে থেকে বলি নাই, একদম রেকর্ড করে নাও। অনলাইনে এখন যারা পড়ায় তাদের সবার চেয়ে যদি সায়েন্সের বেস্ট না হয়, সবার টাকা ফেরত দিয়ে দিব, সবার টাকা ফেরত দিয়ে দিব। শুধু এটাই বললাম, বাচ্চা কারো কাছে যাওয়া যাবে না। এটা জীবন্ত একটা জেনারেল নলেজ, মানে তুমি চোখ বন্ধ করে পৃথিবীর যে কোনো কোশ্চেন করবা, সে উত্তর দিবে। আর যদি এরকম কেউ বলে তাহলে বসবে, বসবা, জাস্ট কম্পিটিশনে বসবা। ঠিক আছে, তো শুধু এটাই বললাম, জিকে একটা বড় বিষয়, এটা বুঝে শুনে পড়াইতে, সামারি করার জন্য আসলে যোগ্যতার অনেক বেশি প্রয়োজন হয়। আর তুমি যদি চাও, তুমি যদি একটু ক্রিয়েটিভ হও, তুমি একটা স্লাইড আইনা এখানে লিখলা, পড়ায় দিলা স্লাইড, ঠিক আছে, বাট জিকে একটা নিজের ভেতর থেকে ইনফরমেশনের একটা বিষয় আছে। এটাও একটু বলে দেন, অনেকে ক্লাস কিন্তু কপি করে, আমাদের ক্লাস দেখার পরে এটা কিন্তু তোমাদের আবার ওইভাবে একটু ডেলিভারি দেওয়ার চেষ্টা করে। জি, শীট সহ শীটের বিষয়গুলো আমরা তোমাদেরকে ডিটেইলস জানিয়ে দিব অফিস থেকে। জি স্যার, থ্যাংক ইউ। ওকে, তো যেটা বললাম, তোমরা আমাদের প্রতি ভরসা রাখো। আমরা এত জোরালো ভাবে বলার কারণ হলো, মানে আমরা সার্ভিস দিই, আমরা যোগ্য, এটা নিয়ে বিন্দু পরিমাণ মানে টেনশন নেওয়ার বা সিদ্ধান্তহীনতার থাকার কিছু নাই, সবাই ভর্তি হয়ে যাও। জি, এটা ক্লিয়ার। তাহলে আমরা জানি যেটা সিরিয়াল প্রকাশ করে সেটাকে আমরা কি বলবো বলো? ক্রম বলবো। যেটা সিরিয়াল প্রকাশ করে সেটাকে ক্রম বলবো। ওকে, নেক্সট প্রশ্ন। বিদ্যান লোকেরা মনে করেন তাদের ছেলেমেয়েরা অধ্যয়ন ছেড়েছে বলেই তারা ব্যথা, আকাঙ্ক্ষা, প্রতিযোগিতা বানান ভুল করে। এই বাক্যের কয়টি বানান ভুল আছে? এটা আমরা আগে একবার দিয়েছি, আবারও দিয়েছি, জাস্ট দেখো ভালোভাবে। ওকে, সবাই একটু উত্তর দাও, সবাই উত্তর দাও দ্রুত, সবাই দ্রুত উত্তর দাও। সবাই উত্তর দাও। হ্যালো, আসসালাম, আমি ক্লাসে। কে বলছেন? জি, কে বলছেন? জি, আমি ক্লাসে, পরে কথা বলবো। ওকে, বিদ্যান লোকেরা মনে করেন তাদের ছেলেমেয়েরা অধ্যয়ন ছেড়েছে বলেই তারা ব্যথা, আকাঙ্ক্ষা, প্রতিযোগিতা বানান ভুল করে। কয়টা ভুল আছে বলো? কয়টা ভুল আছে? 6টি, 7টি, 8টি, 9টি? সবাই একটু ট্রাই করো, সবাই ট্রাই করো, সবাই ট্রাই করো, সবাই ট্রাই করো। এই টাইপের কোশ্চেন পারি না কেন? তুমি একটু ট্রাই করো। এই যে বিদ্যান বানানটা কি কখনো এইরকম হয় বলো? বিদ্যান না, বিদ্যান, ঠিক আছে, এটা বানান এইরকম, তাহলে বিদ্যান জফলা দিয়া না, তাহলে একটা ভুল পাইলাম। ওকে, লোকেরা মনে করেন তাদের ছেলেমেয়েরা অধ্যয়ন, বলো অধ্যয়ন বলতে তো কিছু নাই, শব্দটা হলো কি বলো? অধ্যয়ন, অধ্যয়ন। এগুলো আমরা সব প্র্যাকটিস করাবো বাক্য শুদ্ধির ক্ষেত্রে। ছেড়েছে বলেই তারা ব্যথা, ব্যথা, ব্যথা বানানটা ভুল, কারণ ব্যথাতে কি
কি আছে বলো? শুধু জফলা আছে, আকার নাই। ঠিক আছে, আকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষা বানান ভুল। আকাঙ্ক্ষা কিভাবে হয় বলো? এইরকম, এটা বারবার লেখাই আমরা, আকাঙ্ক্ষা, এটা পরীক্ষা আসে, ক্ষীয় আকার, খ ক্ষীয় আকার, আকাঙ্ক্ষা। এটা আরেকটা পাইলাম, তাহলে একটা, আর এই একটা পাইলাম, এই একটা, এই একটা। ওকে, প্রতিযোগিতা মনে রাখবা, প্রতিযোগী হইলে দীর্ঘ ইকার, কিন্তু তা অ্যাড করছে শেষে, শেষের দীর্ঘ ইকার মাঝে আসলে রস্বইকার হয়, অথবা দীর্ঘ ইকারের সাথে যদি তা, ত, নি এগুলো যুক্ত হয় তখন এটা রস্বইকার হয়ে যায়। তাহলে প্রতিযোগিতা, প্রতিযোগিতা, এটা একটা। ঠিক আছে, বানাম, বানাম এই শব্দটা একটু দেখতে হবে, প্রশ্নের দিকে তাকাইতে, এটা বানান না, বানাম ভুল করে, তাহলে এটা বানাম না, বানান হবে, কি হবে বলো? বানান, বানান ভুল করে, তাহলে ভুল নিজে একটা ভুল, কি অঘটন ঘটে গেল, তাহলে ভুল, ভুল। তাহলে এর বাইরে কয়টি আছে? মোট কয়টি বলো? 6টি পেয়েছ, অনেকে 7টি পেয়েছ, তাহলে আমরা 1 2 3 4 5 6 7, আমরা 7টি ভুল পেয়েছি। ওকে, এগুলো একটু দেখতে হবে সেকেন্ড টাইম, তোমাদেরকে যোগ্য করে তুলবো, তোমরা ডিটেলস পড়তে হবে। ওকে, ভালোভাবে বুঝতে হবে, পড়াশোনা বুঝে বুঝে পড়তে হবে ইনশাআল্লাহ। নেক্সট, সবাই একটু বুঝে শুনে পড়তে হবে। ওকে, এবার আসো সবাই উত্তর দাও। মনীষা শব্দের অয়ের উচ্চারণ হলো কি? সংবৃত, বিবৃত, অর্ধ সংবৃত, অবিবৃত। এখানে উচ্চারণটা বলেছে, অয়ের উচ্চারণ। মনীষা শব্দের অয়ের উচ্চারণ, মনীষা শব্দের অয়ের উচ্চারণ সবাই দেখি বলো তো, সংবৃত না বিবৃত? কি হবে মনীষা শব্দের অয়ের উচ্চারণ? সবাই বলো, মনীষা শব্দের অয়ের উচ্চারণ সংবৃত না বিবৃত? সবাই, মনীষা শব্দের অয়ের উচ্চারণ সংবৃত না বিবৃত? সবাই, মনীষা শব্দের অয়ের উচ্চারণ সংবৃত না বিবৃত? আমরা পড়েছিলাম মনে আছে, অধ্বনির উচ্চারণ 2 ভাগে বিভক্ত। অয়ের উচ্চারণ যদি অয়ের মতো হয় আমরা তাকে বলবো বিবৃত বা স্বাভাবিক, বিবৃত অথবা স্বাভাবিক। আর অয়ের উচ্চারণ যদি ও এর মতো হয় আমরা তাকে বলবো সংবৃত। আমরা তাকে কি বলবো বলো? সংবৃত। এখন এই মনীষার সাথে একটা অ আছে, এই অটা কি উচ্চারণে অ এর মতোই হচ্ছে নাকি ও এর মতো হচ্ছে? তোমরা এবার বলো। যদি অটার উচ্চারণ আমরা ম অ হয় তাহলে কি দেব? অ এর উচ্চারণ অ হইলে বলবো বিবৃত। আর যদি ও হয়, ও কোথায় কোথায় হয় সেটা আমরা জানি, কোথায় কোথায় হয় সেটা আমরা জানি। ঠিক আছে, তাহলে বোঝার ট্রাই করো সবাই। আমরা এটুক জানি যে অধ্বনির পরে, অয়ের পরে যদি কোনো কার থাকে, আকার, রসিকার, কার থাকে, যে কোনো কার, অথবা জফলা থাকে, অথবা রফলা থাকে, অথবা ক্ষীয় থাকে, অথবা বিজ্ঞানের যে যুক্ত বর্ণ থাকে, এগুলো থাকে। অয়ের পরে যদি এই ধরনের কোন চিহ্ন থাকে তাহলে অ উচ্চারণে কি হয়ে যায়? ও হয়ে যায়। আর তখন সেটা বিবৃত না হয়ে কি হয়? সংবৃত হয়। তখন সেটা কি হয়? সংবৃত হয়। ক্লিয়ার? অয়ের পরে যদি নির্দিষ্ট কিছু স্বরধ্বনি থাকে, কার চিহ্ন থাকে, অয়ের পরে যে কোনো কার চিহ্ন, জফলা, রফলা, ক্ষীয়, বিজ্ঞানের যুক্ত বর্ণ, এগুলো থাকলে অ উচ্চারণে ও হয়, তখন এটাকে সংবৃত বলবো। কি বলবো? সংবৃত। তাহলে লক্ষ্য করো, মনীষা, ম, ম, এরপরে কি? ন, নয়ের সাথে দীর্ঘ ইকার। মনে রাখবা, ম আছে, অ আছে, এই অয়ের পরের বর্ণে যদি দীর্ঘ ইকার থাকে, কার চিহ্ন থাকে, অ উচ্চারণে কি হয়? ও হয়। তাহলে এটার উচ্চারণটা কি হবে জানো? এটার উচ্চারণ হবে মো নি শা, মনীষা। এই মনীষা, লক্ষ্য করো, যে কোনো দীর্ঘ ইকার সবসময় উচ্চারণে, রসিকারা যে কোনো স উচ্চারণ তালব্যস্য হয়। আর ময়ের সাথে অ ছিল, অয়ের পরে দীর্ঘ ইকার থাকার কারণে অ উচ্চারণে ও হয়েছে। আর ও মানে কি বলো? সংবৃত। ও মানে কি? সংবৃত। তাহলে এটার উচ্চারণ কি? সংবৃত। এটার উচ্চারণ সংবৃত। ওকে, এগুলো আমরা ক্লাসে ডিটেইলস পড়িয়ে দিব। তাহলে অধ্বনির উচ্চারণ 2 ভাগে বিভক্ত। আমরা যদি এখন যদি বলি, বলো অধ্যাপক। কি বললাম? অধ্যাপক। এই অধ্যাপক শব্দের অ এর উচ্চারণ কি? সংবৃত না বিবৃত?
একদম সহজে বুঝতে পারবা। অ এর পর একটা জফলা আছে, অর্থাৎ অ উচ্চারণে ও হয়ে যাবে, আর ও হলে আমরা তাকে বলবো সংবৃত। ও হলে আমরা তাকে কি বলবো? সংবৃত। ক্লিয়ার? বুঝতে পেরেছ? যেমন অ এর শব্দ যদি বলি অনেক, এই অনেক শব্দের অ উচ্চারণ ও হয় না, আমরা অনেক বলি না, আমরা কি বলি? অনেক বলি। অনেক, অনেক, এই অটা অ এর মতো হচ্ছে, এই জন্য এটা হলো বিবৃত বা স্বাভাবিক। ক্লিয়ার? এটি অনেক ডিটেলসে পড়াবো, ব্যাচে একদম ডিটেলসে পড়িয়ে দিবে ইনশাআল্লাহ। ওকে, নেক্সট, পরবর্তী প্রশ্ন। সবাই, নিচের কোনটি অধিকরণ কারক? কোনটি অধিকরণ কারক? কারক পড়বা, নেক্সট ইয়ারে কারক গুরুত্বপূর্ণ, নেক্সট ইয়ারে কারক থেকে প্রশ্ন আসতে পারে। ওকে, এবার অনেক বিশ্ববিদ্যালয়ে কারক থেকে প্রশ্ন হয় না। সবাই, নিচের কোনটি অধিকরণ কারক? সবাই, নিচের কোনটি অধিকরণ কারক? নিচের কোনটি অধিকরণ কারক? মনে রাখবা, নির্দিষ্ট স্থানে যদি কোনো কিছু থাকে, কেউ যায়, নির্দিষ্ট স্থান বুঝাইলে অধিকরণ কারক। আর নির্দিষ্ট, মনে রাখবা, এই যে একটা বৃত্ত আছে, নির্দিষ্ট বৃত্তের ভেতরে থাকলে অধিকরণ কারক হবে। বলো, ভেতরে থাকলে কি কারক হবে? অধিকরণ কারক হবে। আর ভেতর থেকে যদি বাইরে হয়ে যাও তাইলে হবে অপাদান কারক। তাহলে কি হবে? অপাদান, মানে এটা মাইনাস বুঝাইছে। আর যদি বাহির থেকে আবার ভেতরে যাও তাহলে সেটা হবে অধিকরণ কারক। বাহির থেকে ভেতরে গেলে সেটা হবে অধিকরণ কারক। ক্লিয়ার? তাইলে মনে রাখবা, যদি তোমার উদ্দেশ্যটা হয় কোনো নির্দিষ্ট জায়গায় যাওয়া, তাহলে সেটাকে বলবো অধিকরণ কারক, আর বের হয়ে গেলে অপাদান কারক। বা যদি মহৎ কোনো উদ্দেশ্যে কোনো জায়গায় কোনো মহৎ উদ্দেশ্যে যাও, সেটা কিন্তু কি হয়ে যাবে? সেটা হয়ে যাবে সম্প্রদান কারক। চলো নামাজে যাই। কোথায় যাই? নামাজ। নামাজ হলো নিঃস্বার্থ বিষয়, নিঃস্বার্থ যত কাজ আছে দান বুঝাইবে, নিঃস্বার্থ বা বুঝাইবে, সেটাকে বলবো আমরা সম্প্রদান কারক। কি বলো? সম্প্রদান। এবার বলো, চলো মক্কায় যাই। কোথায় যাই? এখন তোমার কথা হলো, ওই সময় গেছে নামাজে যাচ্ছে, আর এবার গেছে মক্কায়। মক্কা নির্দিষ্ট স্থান, এটা হলো অধিকরণ কারক। কি কারক? বলো, অধিকরণ কারক। মক্কা কিন্তু একটা জায়গার নাম। সমিতিতে চাঁদা দাও। গ্রামে যে মসজিদ, মাদ্রাসা, রাস্তাঘাট উন্নয়ন ডেভেলপমেন্টের জন্য যে নিঃস্বার্থভাবে দান করা হয়, এই সমিতি বলতে সেটাকে নির্দেশ করা হয়েছে। আর শুধু সমিতি যদি বলতাম, সমবায় সমিতি, সমবায়, সমবায় সমিতি, এই সমিতি হলো 1 টাকা দিবা, তুমি তার পরিবর্তে 5 টাকা পাবা। সমবায় সমিতি মানে রিটার্ন পাবা সুদ সহ। এটা হলো, এটা কোনো সম্প্রদান কারক হবে না, এটা কর্ম হয়ে যাবে। ঠিক আছে? এবার আসা, শুধু সমিতিতে চাঁদা দেওয়া মানে এটা নিঃস্বার্থভাবে দান অর্থে আসে, তাহলে এটাকে আমরা বলবো সম্প্রদান কারক। বলো, এটাকে আমরা কি বলবো? সম্প্রদান কারক। এবার বলেন, চলো যুদ্ধে যাই। কোন মহৎ কাজে যদি কেউ যায়, দেশের জন্য যুদ্ধে যাচ্ছ, এখান থেকে তুমি কোনো বেনিফিট পাবা না, এটা নিঃস্বার্থ বিষয়। আর নিঃস্বার্থভাবে কোনো কাজ করলে সেটা হবে সম্প্রদান। সেটা কি হবে? সম্প্রদান। যদি বলি চলো মসজিদে যাই, অধিকরণ কারক। চলো নামাজে যাই, ও কি কারক? সম্প্রদান কারক। চলো মন্দিরে যাই, অধিকরণ কারক। চলো পূজায় যাই, তাহলে এবার কি হবে বলো? এবার হয়ে যাবে সম্প্রদান কারক। এখন তোমার উদ্দেশ্যটা একটু ভালোভাবে বুঝতে হবে। ওকে, সবাই নেক্সট, পরবর্তী কোশ্চেনে চলে যাই। ওকে, এবার আসো, কোনটি যুগ্ম স্বরধ্বনি? যুগ্ম স্বরধ্বনির অপর নাম হলো যৌগিক স্বরধ্বনি। যুগ্ম স্বরধ্বনির অপর নাম হলো যৌগিক স্বরধ্বনি। যৌগিক স্বরধ্বনি কতটি? আচ্ছা, যুগ্ম স্বরধ্বনির অপর নাম হলো যৌগিক স্বরধ্বনি বা যৌগিক স্বরবর্ণ। ওকে, যুগ্ম মানে যুক্ত স্বরবর্ণ। কোনটার মধ্যে একাধিক বর্ণ আছে? উত্তর দাও। কোনটার মধ্যে একাধিক বর্ণ আছে? উত্তর দাও সবাই। সবাই, কোনটার মধ্যে একাধিক বর্ণ আছে? উত্তর দাও। সবাই ট্রাই করবা, সবাই। ওকে, বোঝার ট্রাই করো। এই দীর্ঘ, এটা ভাঙা যায় না, এটা হলো মৌলিক স্বরধ্বনি। রি, এটা র যোগ রস্বই। রি ভাঙলে পাওয়া যায় র যোগ রস্বই। যুগ্ম স্বরধ্বনি, যুগ্ম আবার কি বলছে? স্বরধ্বনি মানে দুইটা বর্ণ থাকবে বা দুইটাই স্বরবর্ণ হইতে হবে। তাহলে রি ভাঙলে তো দুইটা স্বরবর্ণ না, এটা হলো যৌগিক ধ্বনি। যৌগিক ধ্বনি, কিন্তু এটা যৌগিক স্বরধ্বনি না,
কারণ এটার ভিতরে দুইটা স্বরবর্ণ না, একটা ব্যঞ্জন একটা স্বর। তাহলে এটা হলো যৌগিক ধ্বনি, কিন্তু যৌগিক স্বরধ্বনি হইতে হলে ভাঙার পর দুইটাই স্বরবর্ণ। এটা কিন্তু যৌগিক না, এটা ভাঙা যায় না, এটা মৌলিক। বলো এটা কি? মৌলিক, মানে যেগুলো বিশ্লেষণ করা যায় না। এটা কি? মৌলিক, যেগুলো বিশ্লেষণ করা যায় না। কিন্তু 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 এই যে ওই ওই ভাঙলে কি পাওয়া যায়? অযোগ রস্যই ওই, পাশাপাশি দুইটা স্বরবর্ণ একত্রিত একটা হয়েছে, এগুলোকে বলে যৌগিক স্বরধ্বনি বা যুগ্ম স্বরধ্বনিও বলা যাবে। ওকে, দুইটা স্বরবর্ণ একত্রিত হয়েছে। কয়টা স্বরবর্ণ বলো? দুইটা স্বরবর্ণ একত্রিত হয়েছে। মনে রাখবা স্বরবর্ণ মোট 11টি, এর মধ্যে যুগ্ম স্বরধ্বনি, যুগ্ম স্বরধ্বনি, স্বরধ্বনি বললে বা যৌগিক স্বরধ্বনি বললে 25টা, কিন্তু যুগ্ম স্বরধ্বনি স্বরবর্ণ, যুগ্ম স্বরবর্ণ বললে, যুগ্ম স্বরবর্ণ স্বরবর্ণ বললে দুইটা, একটা হলো ওই আর একটা হলো ও, এগুলোকে বলে যৌগিক স্বরবর্ণ। ধ্বনি বললে, যৌগিক স্বরধ্বনি বললে 25টা, যৌগিক স্বরবর্ণ বললে দুইটা, লিখিত যৌগিক স্বরধ্বনি বললো দুইটা। ডিটেলসে পড়িয়ে দিব ক্লাসে ইনশাআল্লাহ। তারপরে আসো, বজ্জাত কিসের উদাহরণ? সমীভবন, প্রগত সমীভবন, পরাগত সমীভবন, তারপরে অন্যান্য সমীভবন। বজ্জাত কিসের উদাহরণ? সবাই সবাই তাহলে কি বললাম? বজ্জাত যে কোনো সন্ধিবদ্ধ শব্দ যুক্ত বর্ণ, মনে রাখবা এই চ চ, জ জ, তারপরে ড ঢ, এরকম আছে না, ন ন, এরকম আমরা একটা নিয়ম পড়িয়েছি না, মনে আছে? যে কোনো যুক্ত বর্ণ ভাঙলে প্রথমটা হয় খণ্ডত, পরেরটা ঠিক থাকে। যেমন চ চ চ, প্রথমটারে খণ্ডত বানাবা, পরেরটা ঠিক থাকবে। এটা কি? জ জ, প্রথমটা খণ্ডত, পরেরটা ঠিক। প্রথমটা ড সরি খণ্ডত, পরেরটা ঢ ঠিক। প্রথমটা খণ্ডত, পরেরটা দন্তন্য ঠিক। যে কোনো যুক্ত বর্ণ সন্ধি বিচ্ছেদে প্রথমটা খণ্ডত হয়, পরেরটা কি? নির্দিষ্ট কিছু বর্ণ আছে, আমি তোমাদেরকে লিখে দিয়েছি আগে একবার, যারা আমাদের কাছে করেছো। ওই 10-12টা বর্ণ আছে, ওই 12টা পড়লেই কমন চলে আসে। তার মধ্যে জ জ আছে। তাহলে এই জ জ ভাঙলে কি পাওয়া যায়? যেমন বত যোগ জাত, এই উভয় মিলে কি হয়? বজ্জাত। বজ্জাত। দুইটা দুই রকম স্বরবর্ণ যদি একরকম হয়, তার প্রাইমারি নাম হয় সমীভবন। কি ভবন? সমীভবন। দুইটা দুই রকম বর্ণ, যেমন একটা ক আর একটা খ, দুইটাই ক হইল, এটাকে বলে সমীভবন। একটা ক আর একটা কি ছিল? খ, দুইটাই খ হইল, দুইটাই কি হইল? খ হইল, এটাকে বলে সমীভবন। একটা ক আর একটা খ, দুইটাই গ হইল, এটাকেও বলে সমীভবন। দুইটা ভিন্ন বর্ণ যখন একরূপ, একই রকম রূপ হয়, তাকে সমীভবন বলে। তবে রূপ তিন স্টাইলে পরিবর্তন করা যায়। একবার প্রথম মানে দ্বিতীয়টা পরিবর্তন হইতে পারে, অথবা প্রথমটা পরিবর্তন হইতে পারে, অথবা দুইটা পরিবর্তনে অন্যরকম হইতে পারে। যদি প্রথমটা পাল্টায় বলবো পরাগত সমীভবন, যদি পরেরটা পাল্টায় বলবো প্রগত, যদি দুইটাই পাল্টায় যদি বলবো অন্যান্য সমীভবন। তাহলে লক্ষ্য করো, দুইটা দুই রকম বর্ণ যখন একরকম হয় সমীভবন, আগেরটা পাল্টাইলে পরাগত, পরেরটা পাল্টাইলে প্রগত। আর এরকম যুক্ত বর্ণ দিয়ে যত সমীভবনের উদাহরণ আছে সবগুলো হলো পরাগত সমীভবন। কি হবে বলো? পরাগত। কারণ আগের বর্ণ পাল্টায়া পরেরটা রূপ ধারণ করেছে, আগেরটা পাল্টায়া পরেরটা হইছে। ক্লিয়ার? আগেরটা পাল্টায়া পরেরটা রূপ ধারণ করেছে। ওকে, আমরা যদি বলি এরকম কাদ যোগ না, কি হয় বলো? কান্না। কাদ যোগ না কি হইলো? কান্না। এই দটা ন আছে, একটা একটা দটা পাল্টায় ন হইছে, আগেরটা পাল্টাইছে, আগেরটা পরেরটার মানে আগেরটা পাল্টাইছে কার মতো হইছে? পরেরটার মতো হইছে। যেটা পাল্টায়, আগেরটা পাল্টাইলে পরাগত, পরেরটা পাল্টাইলে প্রগত। বড় আগেরটা পাল্টাইলে পরাগত, পরেরটা পাল্টাইলে কি হবে? প্রগত। আমরা যদি অনুরূপ ভাবে এরকম বলি, বৎ যোগ স্বর, উভয় মিলে হয় বৎসর। কাছাকাছি হইতে পারে। খণ্ডত গিয়ে চ হইছে, দন্ত ছ হইছে, দুইটা দুই রকম বর্ণ একরকম হইছে সমীভবন। আগের ট পাল্টাইছে, পরের ট পাল্টাইছে, তার নাম অন্যান্য সমীভবন। কি সমীভবন? অন্যান্য সমীভবন। সমীভবন মানে দুইটা দুই রকম বর্ণ একরকম হবে, আগেরটা পাল্টাইলে পরাগত, পরেরটা পাল্টাইলে প্রগত। অনুরূপ ভাবে এই তদ্ধিত হলো অন্যান্য সমীভবন। মাইন্ড ইট, মুখস্থ রাখবা। এটা ভাঙলে পাওয়া যায় তৎ যোগ, মানে সন্ধি স্টাইলে হয় হিত, আর এইখান থেকে আমরা এইভাবে দেখবো ধিত। তাহলে কি হইলো?
তৎ যোগ ধিত ইকুয়াল টু হইল তদ্ধিত। তাহলে এখানে কিভাবে পাল্টাইছে লক্ষ্য করো, খণ্ডত গিয়ে দ হইছে, পরের ধ ঠিক আছে, আগেরটা পাল্টাইছে, আগেরটা পাল্টাইলে পরাগত সমীভবন, আগেরটা পাল্টাইলে কি পরাগত সমীভবন। নেক্সট, অভিধান অনুযায়ী সজ্জিত শব্দগুচ্ছ, সবাই বের করো দ্রুত, গতকালকে পড়াইছি। অভিধান অনুযায়ী সজ্জিত শব্দগুচ্ছ গতকালকে পড়াইছি, সবাই বের করো। অভিধান অনুযায়ী সজ্জিত শব্দগুচ্ছ গতকালকে পড়িয়েছি, সবাই বের করো। গতকালকে পড়িয়েছি, সবাই বের করো। এগুলো দেখলে প্রত্যেকটার প্রথমটার সাথে কল্পনা করবা। প্রথমটা দন্তন্য আছে, দন্তস্ব আছে, ব আছে। এখন বলো তো আমাদের বর্গীয় বর্ণ 25টা, 25টার মধ্যে দন্তন্য আছে, দন্তস্ব নাই, ব আছে। এবার বলো প ফ ব ভ ম, এই ব হলো পঞ্চম বর্গে, আর ত থ দ ধ দন্তন্য, দন্তন্য হলো তার আগে, কার আগে, বয়ের আগে। তাহলে বোঝার চেষ্টা করো, স নাই ওই 25টার মধ্যে, তাহলে এটা হলো 3 নাম্বার, দন্তন্য আগে, এটা হলো 1 নাম্বার, আর এটা হলো 2 নাম্বার। ক্লিয়ার? দ্যাট মিন্স এটা হয় নাই, এটা সজ্জিত হয় নাই। ক্লিয়ার? ফুল ফল পাখি, ফুল ফল পাখি, এটা যে হয় না 1 মিনিটেতে বুঝছো। কারণ সবাই বলো তো প আগে না ফ আগে, ডেফিনেটলি প আগে, তাহলে পটা সবার পরে দিছে, তাহলে এটা তো 1 নাম্বার হবে। ঠিক আছে, এই ফয়ের সাথে কিছু না, এই ফয়ের সাথে রস্যকার, এই ফ হবে কত 2, আর এটা হবে 3, তাহলে এটা হয় নাই। কত সহজ, এটাতে সরায়া আছে, এটাতে ম আছে, এটাতে ভ আছে। সরায়া আছে সবার আগে, এটা তো সহজ। ম আগে না ব আগে, প ফ, লক্ষ্য করো, প ফ ব ভ ম, এবার বলো ম আগে না ব আগে। ক্লিয়ার? তাহলে কি আগে বলো, ব আগে, ম পরে, তাহলে এটা কত 2, এটা হলো 3, তাহলে এটাও হয় নাই। চ ত স, চ আগে না ত আগে, চ হলো তালব্য বর্ণ, চ ছ জ ঝ ইয়, আর ত হলো দন্ত বর্ণ, ত থ দ ধ দন্তন্য, আর দন্ত স ওই 25টার মধ্যে নাই। তাহলে 1 2 3, ওয়াও, জাস্ট ওয়াও। ওকে, পারা যাবে, পারা যাবে, জাস্ট ওয়াও। এগুলো আমাদের সহজ। দেখো কত কঠিন জিনিসপাতিগুলো আমরা এখন আস্তে আস্তে সহজ করে ফেলছি। এবার আসো, কোনটি রজাত বিসর্গ সন্ধি? সবাই কোনটি রজাত বিসর্গ সন্ধি? সবাই উত্তর দাও, কোনটি রজাত বিসর্গ সন্ধি? সবাই উত্তর দাও, কোনটি রজাত বিসর্গ সন্ধি? কোনটি রজাত বিসর্গ সন্ধি? সবাই মনে রাখবা, রজাত বিসর্গ সন্ধি হইতে র রেপ, মানে রজ এই দুইটা জায়গায় কি হবে বলো, বিসর্গ হবে। আর সজাত হইলে তালব্যস্ব, মূর্ধন্যস্ব, দন্তস্ব, এই 3টা স যখন যুক্ত অবস্থায় কোনো বর্ণের সাথে থাকবে, এই 3টা বর্ণের পরিবর্তে যদি বিসর্গ হয়, এটাকে বলবো রজাত। এটা হবে রজাত, আর এটা হবে সজাত। কি জাত বলো? সজাত। একদম সহজ। অনেকে আছে দেখি এই জায়গায় বিসর্গ সন্ধি এত সহজ, দুনিয়াতে এর চেয়ে সহজ আর কিছু নাই, এই একটা দিয়ে 50টা উদাহরণ দেয়। কিন্তু সিম্পল একটাই সুপ্রিয় ভাই বোনেরা, বিসর্গ সন্ধির মতো আর সহজ কিছু দুনিয়াতে নাই। একবার যদি বুঝো কি কারণে কোন জায়গায় বিসর্গ হয়েছে, এই বলো তো, নমস্কার না, নমস্কার, এই শয়ের জায়গায় বিসর্গ বানায় দাও, কি হইলো নম যোগ কার, তো শয়ের জায়গায় বিসর্গ হইলে কি হবে? সজাত বিসর্গ সন্ধি। রয়ের জায়গায় বিসর্গ হইলে রজাত বিসর্গ সন্ধি। অহ রহ, তাহলে এই রটাকে বিসর্গ বানাও, রয়ের পর আবার একটা অ আছে, তাহলে প্রথম হইলো অ হ, রটাকে বিসর্গ বানাও, র বিসর্গ, তারপর এই রয়ের পর একটা অ আছে অহ, তাহলে এটা কার জায়গায় বিসর্গ বানাইছে? রয়ের জায়গায়, এটা রজাত বিসর্গ সন্ধি। এইটারে তেনা মানে তেনার মতো পেঁচাইতে পেঁচাইতে টাইনা টুইনা ডান বাম হুদ একদম ভুয়া পাইজলামি সিটারি, মানে সন্ধি, স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি পড়ানোর মতো অনেক কঠিন কিছু জিনিসপাতি আছে, তা না হয়ে মানে পড়াইবে এই জ জ, বুঝার ট্রাই করো, এই জ জ, তুমি তো এটা তো তোমার কাছে সহজ, মানে চ চ ড ঢ, ঠিক আছে, ড ঢ ঢ ঢ ড ড, এগুলো অনেক সহজ না? এটারে তেনা পেঁচাইতে পেঁচাইতে, ভাই এটা যদি একবার দেখাইয়া 5টা 10টা থেকে 10টা উদাহরণ হাইস দিলে তেনাফ, বাট এটা তেনা পেঁচাইতে পেঁচাইতে পুরো জায়গা ভরে ফেলবো, বইরা বলবো ওয়াও দেখো আমি কি হনুরে, মানে আমি বিশাল কিছু পারি। আর ইদানিং দেখি আমার যত স্টুডেন্ট, সব স্টুডেন্ট পড়াইতেছে শুধু বিসর্গ সন্ধি দিয়ে শুরু করে,
আমার সব স্টুডেন্ট শুধু বিসর্গ সন্ধি দিয়ে, আরে ভাই এখানে কি জাহিরতি মারফতি করা আছে? র এর জায়গায় র, রফলা মানে র বা রেপের জায়গায় বিসর্গ হইলে রজাত, সবা যে কোনো শয়ের জায়গায় বিসর্গ হইলে সজাত। এটা একবারে দেখায় দিলে সব পারবা, সব পারবা। ওকে, দুই একটা ব্যতিক্রম আছে, ওগুলো তো আমরা লিখে দেই। তো যাই হোক, এবার আসো, তাহলে আমরা কি চাইছি বলো? চাইছে হলো কোনটি? রজাত। একটু ব্যতিক্রম আছে এই জন্য রজাত। এখানে কি হয়েছে? নিষ্কার্য। তাহলে এখানে হলো, এটা ভাঙলে কি হয়? নয় রস্বীকার। এখানে মূর্ধন্য ষটারে বিসর্গ বানাও, নিযোগ কার্য। তাহলে এই বিসর্গটা কার জন্য আসছে? এটা আসছে মূর্ধন্য ষ এর জন্য। তাহলে এটা রজাত না, এটা সজাত। চতুষ্পদ, চতু, এই ষটারে বিসর্গ বানাও, বিসর্গ বানাইছো 500 পার শ, চতুর্পার্শ্ব। তাহলে এই বিসর্গটা আসছে কার জন্য? ষ এর জন্য। তাহলে এটা হলো সজাত। সংখ্যা, এটা বাংলা হয় সমযোগকা, সমযোগকা পঞ্চম বর্ণ ম হয়েছে। এখানে কোনো র নাই, রেপ নাই, এখানে কোনো স স স কোনো স নাই। দ্যাট মিন্স এটা কোনো মানে র মানে বিসর্গ সন্ধি না। তাহলে বিসর্গ আশীর্বাদ। এখন এটারে বলো আশি, আশি, এই রেপটারে বিসর্গ বানাও আর মূল শব্দ বাদ। তাহলে রেপের জায়গায় কি হয়েছে বলো? বিসর্গ হয়েছে। তাহলে এটাকে বলবো রজাত। যদি র অথবা রেপের স্থানে বিসর্গ হয়, এটাকে আমরা বলবো রজাত বিসর্গ সন্ধি। কি জাত বিসর্গ সন্ধি বলো? রজাত। যেমন দুর্গতি, দুর্গতি বলো তো এখানে একটা রেপ আছে, রেপটারে বিসর্গ বানাও, দু যোগ গতি। বিশ্বাস করো ভাই, বিসর্গ সন্ধির মতো সহজ আর কিচ্ছু নাই। অথচ এই বিসর্গ সন্ধি দিয়ে পড়ায় তোমাদেরকে বলে ওয়াও সুফিয়ান ভাই এত কিছু পড়ায় না। আরে ভাই সুফিয়ান ভাই বুঝে, তিনি, আমি তো বলি 13 বছর, কালকে হিসাব করে দেখলাম 15 বছর পড়াইতেছি 2011 সাল থেকে, বলতে মনে নাই। এখন আর এই পড়াশোনার মধ্যে এগুলো নিয়ে ভাব দেখানোর কিছু নাই। জাস্ট তোমাদেরকে সতর্ক করি, তোমরা সেকেন্ড টাইমার, তোমাদেরকে বুঝতে হবে কি পড়বা, ঠিক আছে? কোন বিষয়গুলো যেগুলো ক্রিটিক্যাল সেগুলো গুরুত্ব দাও। অনেক টিচার আছে ক্রিটিক্যাল গুলো পড়ায় না, এই 2-4টা ক্লাস সিস্টেম দেখাবে আর ক্রিটিক্যাল গুলো পড়াইবে না। ওকে, এবার আসো, ক্লিয়ার এটা? তাহলে আজকের উত্তর হলো ক। নেক্সট, ওকে, নিচের কোন শব্দে স্বভাবতই মূর্ধন্য হয়েছে? নিচের কোন শব্দে স্বভাবতই মূর্ধন্য হয়েছে? নিচের কোন শব্দে স্বভাবতই মূর্ধন্য হয়েছে? সবাই নিচের কোন শব্দে স্বভাবতই? এই আমরা জানি প্রথম হলো রি অথবা র অথবা স ইকুয়াল টু মূর্ধন্য হয়, তাই না? রিকার, রেপ, রফলা, তাই না? এরপরে অকন্য হয়, মূর্ধন্য হয়। ডিরেক্ট এই 6টা বর্ণের পরে মূর্ধন্য হয়, এটা হলো নিয়ম। এরপরে আছে এরগুলোর পরে স্বরবর্ণ, কবর্গ, পবর্গ, জন্তস্থ হয়, এরপরে মূর্ধন্য হয়, তাই না? তাহলে মূল কথা হলো ডিরেক্ট এগুলোর পরে হয়। তাহলে বলো তো এই কিউ এর ভিতরে কি আছে? ক যোগ স, ক যোগ স। তাহলে কি হইলো বলো? ক যোগ স। কিউ এর ভিতরে মূর্ধন্য স আছে, দ্যাট মিন্স এটা নিয়ম অনুযায়ী হয়েছে। বিষণ, এখানে মূর্ধন্য স আছে, মূর্ধন্যের পরে মূর্ধন্য হয়েছে, মূর্ধন্য স এর পরে মূর্ধন্য, এটা নিয়ম অনুযায়ী হয়েছে। অর্পণ, রেপের পরে প। মনে রাখবা একটা নিয়ম আছে, এই বর্ণের পরে যদি স্বরবর্ণ থাকে, স্বরবর্ণ অথবা ক বর্গ অথবা প বর্গ, প বর্গ এগুলো প বর্গ অথবা অন্তস্থ জ হ, তাহলে এইগুলোর পরে যদি স্বরবর্ণ থাকে, ক বর্গ ক খ গ ঘ ঙ থাকে, প বর্গ প ফ ব ভ ম থাকে, তাহলে এর পরে ন হয়, মূর্ধন্য হয়। তাহলে রেপের পরে রেপ পাইছি, প্রথমে রেপ পাইছি, এরপরে প আছে, প বর্গীয় বর্ণ, এরপরে ন হইলে মূর্ধন্য, এটা নিয়মে পড়ছে। কিন্তু এই তুনটা হলো স্বভাবতই, কোন নিয়ম ছাড়াই কোন মূর্ধন্য। আমরা একটা কবিতা লিখে দিয়েছিলাম, ভাষা মাসা শটাসার ষণ্ড, কষিত পাষাণ ইস্যু পাষণ্ড, কষায় কাষায় কষ্ট কাষ্ট, আভাস ভাস্প মুশি কষ্ট, পোষ পুষ্প ষষ্প ভাষ্য, সত্যবিধির করে না দাস। এর পাশাপাশি 6-7টা শব্দ আমি লিখে দিছি, তার মধ্যে একটা আছে তুন, এটা হলো স্বভাবতই মূর্ধন্য। আশা করি বুঝতে পেরেছ। প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে শুধু একটা কথাই বলবো, সেটা হলো সেকেন্ড টাইম সফল হইতে হলে ধৈর্যের বিকল্প নাই, সাহসের বিকল্প নাই। মনে রাখবা, যা কিছু হোক, যত যাই হোক, আমি সফল না হয়ে হাল ছাড়বো না। যদি এই ধরনের পণ নিয়ে তুমি আসো, তুমি জিতবা ইনশাল্লাহ। আর ভাইয়ারা সব ধরনের সহযোগিতা করব। তুমি যখন মানে মন খারাপ হয়ে যাবে, তখন তোমাকে ওই জায়গা থেকে উত্তরানোর জন্য আমরা মোটিভেট করব। মনে রাখবা, দিন শেষে একটা কথা ভাইয়া বলি, সেটা হলো এই মা এবং বাবার কথা যদি মাথায় রেখে পড়াশোনা করো, দুনিয়ার কোনো আলতু ফালতু কাজ তোমার ভালো লাগবে না। তুমি যখন বাবা হবা, তুমি যখন মা হবা,
তোমার চোখের সামনে যখন তোমার সন্তান নষ্ট হয়ে যাবে বা পড়াশোনা পারবে না, মানে অন্যরা ভালো করতেছে, তখন কিন্তু অনেক খারাপ লাগবে। বাবা মার কষ্ট বোঝার ট্রাই করো, বাবা মার দুঃখ বোঝার ট্রাই করো। বাবা মাকে আবার প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ে বাবা মার আবার 10-15 লাখ 20 লাখ টাকা অনিশ্চয়তার মধ্যে ফেলে দিও না প্লিজ। একটা বছর কিচ্ছু হবে না, একটা বছর অনেক বেশি পরিশ্রম করো, অনেক বেশি পরিশ্রম করো, ইংরেজি ভালো বুঝো, বাংলা ভালো বুঝো, তারপরে সাধারণ জ্ঞান একটু বুঝে শুনে পড়ো, যাতে এগুলো তোমার পরবর্তী জীবনে অনেক কাজে লাগে। লাস্ট কথা এটাই, যখন তোমার কাছে অনেক বেশি হতাশা কাজ করবে, কিছুই পারতেছো না, বাবা মার কথা ভাইবো, নিজের কথা ভাইবো, যে আমি এই পড়াশোনাটা করছি আমার ভালো থাকার জন্য, ভালো পোশাক পরার জন্য, ভালো খাওয়ার জন্য। মানে আমি এই পড়াশোনাটা এমন ভাবে ভালোভাবে করব যেন এই পড়াশোনা করার পরে আমি একটা টিউশনি ভালো করতে পারি, ভালো বিশ্ববিদ্যালয়ে পড়তে পারি, ভালো চাকরি পাই, আমি যেন একটা দামি ফোন ইউজ করতে পারি, আমি যেন একদিন ভালো দামি দামি গাড়িতে চলতে পারি, আমার যেন সকল ধরনের স্বপ্ন পূরণ হয়। এইভাবে যদি স্বপ্ন দেখে নিজের লাইফটাকে একটা স্ট্যান্ডার্ডে সেট করো, তখন তোমার পরিশ্রম করতে ভালো লাগবে। উইদাউট অ্যাম্বিশন তুমি কেন পরিশ্রম করবা, কেন পড়াশোনা করবে, এগুলো ছাড়া জীবনও তুমি চান্স পাবা না। তোমাকে একটা এইম নিতে হবে, তুমি পড়াশোনার মাধ্যমে এই এই জিনিসগুলো অর্জন করতে চাচ্ছ। জাস্ট এটাই বলি, প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা অনেক বেশি পরিশ্রম করো। আমরা যে শিক্ষক, আমি সকালে গিয়েছি আমার অফিসে, সকাল থেকে গিয়ে অনেক কাজ করে আমি কোন রকম ভাবে এখানে আসতে আসতে আমার 2 মিনিট 1 মিনিট লেট হয়েছে। দ্যাটস ওয়াই মানে 7টা 18-তে শুরু করেছি। ঠিক আছে, আগেই মেসেজ দিয়ে রেখেছি, গাড়ি একাতে চালাই, সবাই বলে দিয়েছি যে আমার ক্লাস আছে, এইভাবে ক্যাপশন দিয়ে এইভাবে ক্লাস দিয়ে পিডিএফটা অন করে রাখো, আমি আইসায় শুধু ক্লাসে ঢুকে যাব। তো এই যে পরিশ্রম সেই 2011 সাল থেকে শুরু করেছি, এখনো করছি, নিজে ভালো থাকার জন্য, নিজের পরিবারকে ভালো রাখার জন্য। বাবা মাকে যাদের আছে, যেহেতু আমার তো বাবা নাই, মা আছে, মায়ের খোঁজ খবর নিচ্ছি। তো তোমরাও একদিন এই জায়গায় আসবা, তোমরাও একদিন ভালো করবা। সবাই ভালো থাকো, ভাইয়াদের জন্য দোয়া করো, আর মনে রাখবা ভুলভাল জায়গায় ভর্তি হয় না। আমরা এরকম কথা বলতে পারবো না তোমাকে চান্স পাওয়া দিব, আমরা এরকম কথা বলতে পারবো এই বাংলাদেশে যারা আছে সবার চেয়ে ভালো পড়াবো। মানে তুমি শুধু আমার কথা বলি, আমি যা পড়াই, এত ডিটেলসে সেকেন্ড টাইমকে কেউ পড়াইবে না। শাহিন স্যার জিকের জন্য এই রাইট নাও মানে অনলাইন ফর্মে শাহিন স্যারের মতো কোনো শিক্ষক নাই। মহসিন স্যারের কথা তো অতুলনীয়, তার কথা বাদ দিলাম। জাস্ট উইদাউট এনি হেজিটেশন আমাদের কাছে আসো, এন্ট্রি নাও, তুমি ভালো কিছু করতে পারবা। সবার জন্য শুভকামনা থাকবে, আমাদের ব্যাচে ভর্তি হও, শীঘ্রই ক্লাস হবে, যারা ভর্তি হয়েছ পড়াশোনা করতে থাকো। আসসালামু আলাইকুম।